সরকার যারা আছে তারা কোনো আশার কথা শোনেন নাই, কোনো কনফিডেন্সের কথা শোনেন নাই, এবং তারা যে একটা সাকসেসফুল হওয়ার জায়গায় যাবে তা না। যখন ডক্টর ইউনূস বলেন যতদূর আমরা ঐক্যবদ্ধ হই ততদূর করবো, যতদূর পারি না ততদূর ছেড়ে দেবো, তার মানে আপনি তো সারেন্ডার করলেন, ফাইট করে দিয়ে আসবেন তা বলছেন না। নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচনে গিয়ে আসছে, জুলাই সনদের ক্ষেত্রে ঐক্যমত হবে হবে না সেগুলি নিয়ে কথা আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে সামনে এসে দাঁড়িয়েছে মব। তবে তা আসলে মব না প্রেশার গ্রুপ, আইন হাতে তুলে নেওয়াটা কি আসলে ঠিক নাকি ঠিক না, সেটার সংজ্ঞা নিয়েও অনেকের মধ্যে অনেক রকম মত রয়েছে। এসব নিয়ে জানার জন্য, কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যারা মাহমুদুর রহমান মান্না, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সময়ের জন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন রাজনীতি বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ ভাই, আপনাকেও আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন। মান্না ভাই, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা কিছুটা আমি ইন্ট্রোতে বলতে চেষ্টা করেছি, কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই। কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ ৭১-এর গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে, প্রায় গায়ে হাত দিয়ে, মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে, কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো, এইটা আসলে কতটা যৌক্তিক? কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ সিদ্দিকী তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তাকে আওয়ামী লীগ আর কখনো একসাথে করে নাই। করুক না করুক, মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেটার জন্য আইন আছে। মানে এটা কি, মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ। আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না। আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশরাফ কায়সার ভাই আপনার কাছেও শুনতে চাই। আগে একটু আমরা মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন, এটা কি ঠিকই হইতেছে? মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর, জেলে ভর বা গায়ে হাত দিব? মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন। মান্না ভাইকে আমি শুনতে পাচ্ছি না। জি এখন শুনতে পাচ্ছি। আমরা তো এরকম করছি না, আমরা এরকম করবার ব্যাপারে উৎসাহ দিচ্ছি না। কারণ হচ্ছে এগুলো করা ওই ঔচিত্যবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। ঘটনাটা আমি দেখেছি, যেমন আমি বলি, লতিফ সিদ্দিকী ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি। তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া, তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ বাদ যাওয়া, জেল খাটা, জেলে যখন উনি ছিলেন তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে, জেলের মধ্যে না। তখন তার কথাবার্তা আমি শুনেছি, খুবই মানে একটু পাগলাটে টাইপের, খ্যাপা টাইপের, কিন্তু মনটা খুবই পরিষ্কার। এটা আমি একদম ওপেনলি বলছি, এখন যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে, যাই করেছে, তারপরেও আমি বলবো। আর আসলে যখনই এমন হয় বলে ফেললেন, যেমন সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, একেবারে আন্তরিক অভিব্যক্তির প্রকাশ ছিল। পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে সেটাকে একটু টুইস্ট টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি তার কথায় ছিলেন। সবচেয়ে বড় কথা, আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছেন। তবে তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন, কোথায় ছিলেন? উনি বললেন, আমি তো জুলাই আন্দোলন সমর্থন করেছিলাম, আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত। আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য, তার বাড়ি টাঙ্গাইল, উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি গেছে তাতে তার পদত্যাগ করা উচিত। ওনাকে জিজ্ঞেস করেছে আপনি এখানে এলেন কেন? উনি সেটা বলছে, আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা বলা হবে, অন্য কোনো কিছু ভেবে আমি আসি, নর্মালি আসছি। কিন্তু আর একটা দিকে আমি আপনাকে বলি, আহ, যে এই যারা অর্গানাইজ করেছে ৭১ মঞ্চ, সম্ভবত নাম, বা মঞ্চ ৭১ যেটাই বলুক, তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিল না, কিন্তু কর্তারে সেই মানুষগুলো আওয়ামী লীগ করা মানুষ, এবং সেই মানুষগুলো খুব স্পট আছে, তাদের মামলা আছে, সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে। এবং সেখানে গিয়ে তারা
এক ধরনের সরকারি বাড়াবাড়ি, যেটা আসলে আওয়ামী লীগের উপর করা হচ্ছে, নাম না বলে বলছে, সেগুলোর কথা বলছে, একটা লিফলেট দিয়েছে। ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে, যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করবে, কথাবার্তা বলবে, এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে। আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিয়াকশনটা হয়েছে। ওকে, ওকে, খালেদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে জি, যে না আপনি শেষ করেন মান্না ভাই, শেষ করেন মান্না ভাই। না, আমি একটু এই মাঝখানে যে বলতে আপনি চাইছিলাম আপনি যে আমরা মান্না ভাইকে একটু আস্তে শুনতে পাচ্ছি। আমি একটু যদি আবির ভাইয়ের অনুরোধ করি যে আবির ভাই একটু সাউন্ডটা বাড়ানো যায় কিনা, আমাদের দর্শকরাও একটু কম শুনতে পাচ্ছেন মান্না ভাইকে। জি মান্না ভাই আপনি বলেন। না ঠিক এটা আছে, আপনি এটা হয়তো স্বাভাবিকভাবে আমার বলেন, এটা টেকনিক্যালি আমার আমার কণ্ঠের দুর্বলতা হতে পারে, জি। যেরকম করে আহ, কাজ আশরাফ কায়সার বলতে পারবে তার কণ্ঠ যত বড় শোনা যাবে, আমারটা হয়তো তত বড় শোনা যাবে না। আমার মনে সেকেন্ড পয়েন্টটা ছিল এইরকম যে এই যে, আচ্ছা পয়েন্ট আমি পরে বলি, আশরাফ মানে ভাই আমি কায়সার একটু ঘুরে আসি। প্রশ্নটা করি, আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন, কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে, আবার কেউ একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ, সেইটা একটা কথার কথা, আমি সেইটা ধরতেছি না। একজন একজন বলতেছিল যে উনার নাম মমিন মমিন, উনার কথাটা আমার কাছে একটু প্রণিধানযোগ্য মনে হচ্ছে, উনার নাম মমিন মমিন। উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ। আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল, কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী? ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ, মানা ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন, যে কিছু হইলেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে। তো জামাত বিএনপি কি সরকার চালায়? ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম। আওয়ামী লীগ মব শুরু করছিল বইলে কি এইগুলি আমাদেরও করতে হবে? ওরা ডিসগাইজ করে, ওরা যদি দল করে, ওদের যদি সামনে আসার সাহস না থাকে, এইটাই তো নৈতিক পরাজয়। এর চেয়ে মানে এইটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে, বা এটা আমরা ক্যান করতেছি আসলে? মানা ভাই যদি একটু মানে বলতেন দুটো আমরা দিক একটু যাই। বলি, দুটো দিক বলি খালেদ। প্রথম জি। কথা হচ্ছে, এখন যে সরকার আছে এটা একটা বায়বীয় সরকার, এটা একটা পানির মতো তরল সরকার। এর কোনো শেপ নেই, কোনো কালার নেই, এটাকে ঠিক টাচ করা যায় না। এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করেও মনে হয় না। মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত, সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন। এরকম মেলা ঘটনা অতীতে তো দেখেছেন, আমি কাহিনী বাড়াতে চাই না, উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই না। এই কারণে হয়েছে কি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবই তৈরি হবে কিরকম করে বলেন? যেরকম যখন আপনার ওই যে টুঙ্গিপাড়ার ঘটনাটা ঘটলো, এটা খুব সিম্পল ব্যাপার ছিল, একটা 144 জারি করে দিতেন, উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন, মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে, কিছুই হতো না, গভর্নমেন্ট করেনি। এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে, মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে, দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি, কিন্তু তারা কিছুই করে নাই। মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয়। তারা নিজেরা করছে, তারা নিজেদের কোনো স্ট্রেংথ নাই, করছে যারা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না, তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসছে, এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে। মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঠিক মব না, এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক, তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে। তবে জিনিসটা দিন দিন কমছে, এটাও অবজার্ভ করবার মতো। দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই? আমি একটু আশা ভাইয়ের কাছে আসি, যে আশা ভাই একই প্রশ্ন, জি। যে আমরা আসলে এইটা ক্যান করতেছি। আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা, নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আমি বলি যে এই মঞ্চ ৭১ কারা? এই মঞ্চ ৭১ কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে। আপনি জানেন খালেদ, আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে, এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল, এখন আর সেই অবলম্বনটি নেই। কাজেই মঞ্চ ৭১ বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ১৫ই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা, অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম। আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন, কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না। এবং মঞ্চ ৭১ বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে। তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই
গোল টেবিল করার অধিকার নাই, অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব, এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। একে মব, প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই। আমি শুধু একটু বলি, জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন। মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন, তার গাড়ি ভেঙে দিয়েছিলেন। আবুল আসাদ, দৈনিক সংগ্রামের সম্পাদক, বয়োবৃদ্ধ মানুষ, তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে ঘটেছিল। আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন? আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে 5টা খোঁজ করে দেখেন, আপনি উত্তর পাবেন না। তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু মুখ চিনে সিলেক্টিভ, আমল চিনে। এই ঘটনাটা আমার দুইটা মানে উত্থাপন আছে, ঠিক প্রশ্ন না। মানে একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ তৈরি। আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি, আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগকে অতটা শক্তিশালী ভাবি না। আমার পক্ষে যুক্তি হইল, আমি 2023-এর অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পদ থেকে পদত্যাগ করেন, তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরও আপনি অধিকাংশ আসনে হারবেন। কারণ এই যে সফট ন্যারেটিভ তৈরি করেন, আর আপনি যাই করেন, আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে, আপনি আসলে আওয়ামী লীগরে আমি অত বড় দল মনে করি না। ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি। ছাত্রলীগ যুবলীগ ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কি করছে, আবুল আসাদ সাহেবের সাথে কি করছে, এনামুল হক সাহেবের সাথে কি করছে, তারপরে 100 বার ধান কাইটাও 50,000 বার আমাদের পায়ে ধরেও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না। এটা একটা গালি, প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ, আপনি যাই বলেন। মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার নেগেটিভ দাঁড় করায় আসা ভাই, বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে আপনি কিন্তু অনেক, আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটার তো শেষ তো হইব না। আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু, তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের লোকে কি করছে পামু, জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করার সময় কি করছে পাইলে এগুলি পামু। আপনি এগুলি আরো ভালো করতে পারবেন, মান্না ভাই তো কালা সাক্ষী। এইটা মানে এটা আমরা করবো কিনা, মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে কিনা। খালেদ, আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না, এই পথের শেষ হতে হবে। অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে, ক্ষোভ জানবে, হতাশা জাগবে, কিন্তু এইটা কোনো পথ না। আরেকটা জিনিস, যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন, তারপরে এটি মানানসই না। তৃতীয় হচ্ছে, যারা এই মব ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা? এই লোকগুলো অদায়িত্বশীল, তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই, তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে। আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি। কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে, বিচলিত করছে এবং হতাশ করছে। কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ, ইট ক্যানট। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না, কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সফট ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি, সেটিকে মনে করি। আপনি আজকে খেয়াল করবেন, আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে। এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন, তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের উপরে। কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে। তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না। কিন্তু আশা ভাই এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে, আওয়ামী দোকানদারি থেকে। কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি। আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে, সে বলবে রশিদ মিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ, মতিউর রহমান হলো হাইজ্যাকার, এবং এটার কেউ প্রতিবাদ করবে না। মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধ আমাদের বাঁচাইতে হবে। মানে দেখুন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে। আপনি খেয়াল করে দেখুন, 1 লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে, আওয়ামী লীগ আমলে 3.25 লাখ
মুক্তিযোদ্ধা হয়েছিল, এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা। আপনার সাথে আমি পুরোপুরি একমত, আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এটা সাংঘাতিক সুইসাইডাল, এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে, আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে। কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশের পক্ষের শক্তি কিনা, গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা। আমি পরিষ্কার আপনাকে বলে দিই, কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন, তারা অন্তর্বর্তী সরকারের অংশ, তারা মব ভায়োলেন্সের ক্রীড়ানক, এবং তারা দেশে বিদেশে থাকেন, ইউটিউব পরিচালনা করেন। তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক, তারা চান এই অচলাবস্থা চলতে থাকুক, তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে। তারা কিন্তু অ্যানার্কিস্ট, কাজেই তারা কারো বন্ধু না, এই কথাটা পরিষ্কার বলতে চাই। আশা ভাই, আপনার কাছ থেকে এইটার আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কিনা। আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল, মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে, কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি 15 বছর 25 বছর 1500 বছর শোষিত হয়েছে, আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই, সব কিছু ভাইঙ্গা চড়ে ফেলতে চাই, আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই, এইটা যদি হয় আমার মানসিকতা, কারণ আমি বঞ্চিত, এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব, ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি। মান্না ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত, মানে সেটা যদি 40 বছর থেকেও তার চেয়েও বেশি, যদি ছাত্র রাজনীতি এটা তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি, তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই? মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাইতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস, এখন আমাদের থেকে সাজেশন নে, আমাদের কথা মেনে চল, তোদেরকে এইটা করে দিচ্ছি, এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে? মানে আমরা তো জিতে গেছি, যেটা মানে মরাকে মারতে আমরা কেন পছন্দ করি? মান্না ভাই, এটা যদি ধরেন এরকম যদি হয় যে একটা নির্বাচন হয়েছে, একটা পিসফুল নির্বাচন, তাতে একদল জিতেছে আর একদল হেরেছে, তখন এই প্রশ্ন আপনি করতে পারবেন না। এরকম উদাহরণ বাংলাদেশেই আছে যে মোটামুটি ভালো নির্বাচন হওয়ার পরে সম্পর্ক ভালো গেছে, অত বড় মানে হুড় হাঙ্গামা হয়নি। কিন্তু যদি এমন হয় যে আগে থেকেই সম্পর্কটা খুবই তিতা হয়ে গেছে, একেবারে বিদ্বেষ ধরে হিংসার জায়গায় চলে গেছে, তাহলে জেতার পরে হিংসার ক্রোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায়। এটা মানুষের মধ্যে বোধহয় প্রবৃত্তি। যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে 15 বছর ধরে, বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্কালে এই 40-45 দিনে, মাত্র 40-45 দিনের মধ্যে মনে করেন প্রায় 1,500 লোক মারা গেছে। যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে, তো ফলে এইরকম একটা আবেগ, এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক। আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই। এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো, মানে আপনার নিজের ধরেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে এরকম একটা অত্যাচার হচ্ছে আপনার নিজের মনে হয়, তখন আপনার মধ্যে এরকম রিয়াকশন হতো, এটা আমি মনে করি। এটাই স্বাভাবিক। জাতিগত সেই বিদ্বেষও হতে পারে, আবার গোষ্ঠীগত হতে পারে, দলগত হতে পারে, সেরকম করে চলছে, এটা তারই বহিঃপ্রকাশ, অন্য কিছু না। কিন্তু যদি যেমন ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে, দুটো দল মনে করে, আমি বলি অনেক দলের আমি বলতে পারি, আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম, কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগ বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল, তারা চোখে চোখে কথা বলে নেই, সামনাসামনি দেখেনি, পাশাপাশি বসে নাই। তারা এখন বসেছে, বসবার পরে প্রায় মাস 2 ধরে কথাবার্তা বলেছে, এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে, শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষ এরকম বলছে যেতে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে, সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয়। কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে, একদম আক্রোশ বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে। এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে, যেটা আপনার ওই কি বলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে হয়েছে, সেটা পিসফুল এন্ডিং হয়েছে, সেটা ওয়াইন্ড আপ করা গেছে। আগে তো 2জন বড় প্রতিবারের জনপ্রিয়তা টকশো করতে গিয়ে বলে যে মারামারি লেগে গেছে, ঝগড়া করতো, এখন ওই জায়গাটা নাই। ফলে এটা আমি মানি যে আক্রোশের বিষয়টা আছে, প্রতিহিংসার ব্যাপারটাও আছে, হয়েছে, দেখা গেছে। কিন্তু এখন যেটা দেখছেন, এইটাকে যদি আপনি ওইভাবে বলেন, মানে যে মবক্রেসির প্রশ্ন বললেন, এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গানিক মব নয়, এটা কিন্তু
এটা অনেকটা ম্যানুফ্যাকচার্ড ভাবের মতো, যার মধ্যে দলীয় পরিচয় আছে। আজকে যারা যারা এই কাণ্ডটা করেছে আপনার ডিএনইউতে, তাদের মধ্যে অনেক অন্যান্য দলের লোকজন ছিল, তাদের ভূমিকা ছিল, এবং বিভিন্ন জায়গাতে তাদের ভূমিকা দেখা যাচ্ছে। এবং যত জায়গাতে মব তৈরি হয়েছে, আমি নিজে যতখানি খোঁজ খবর নিতে গেছি, আমি দেখেছি জায়গা ভেদে এই মবের বেশিরভাগ পরিচয় দলীয়। এই জন্য এরকম হয়েছে। আর এই দলীয় জিনিস আপনি যদি উস্কাতে থাকেন, তাহলে তো সেরকম হবেই। আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার, কিছু লাভ হবার সম্ভাবনার কথা বলেন, তাহলে তো আরো হবে। এটাই মানে আমি মনে করি। আপনি এটাকে দলীয় বলতেছেন, মানে মানে কোন দলের লোক তারা বা কাদের? না, দলীয় বলছি না, আমি বলছি যে দলের বিবেচনাতেই আসছে, কোনো কোনো দলের উদ্যোগে হয়েছে, দলীয় সামগ্রিক ভাবে তা না। এখন মনে করেন আচ্ছা, বুঝছি। 5টা দলের আক্রোশ আছে, হুম, হুম। 5টা দলের লোকজনই আসছে, তার মধ্যে কোনো দলের বেশি আছে, পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে এই দল বেশি পার্টিসিপেট করছে। আর মব বলতে যাবো, আবার বলি অর্গানিক যদি বলেন, তাহলে তাদের পার্টিসিপেশন খুব হয়েছে বলে আমি মনে করি না। একটু আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই। আশরাফ ভাই, আপনি অ্যানার্কিস্টের জায়গা থেকে আপনি একটু বলতেছিলেন, আমার কাছে আমি সরলভাবে বুঝি যে সাপ্লাই হয় হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে। আমাদের ডিমান্ড তো এখন অ্যানার্কিজমের দিকে, তাই না? আর মান্না ভাই যেটা ইঙ্গিত করলো সেটার থেকে, বা যেটা স্পষ্ট বললো আর কি, দল সরাসরি না বললো, দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল, সেইটার ক্ষেত্রে অতীত আপনি একটু মন্তব্য করতেন। আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে, কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত 12 মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়নাঘর, গুম খুন, এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব, কমান্ডাররা তো বটেই, এমনকি তাদের যারা সমর্থক শুভানুধ্যায়ী, তাদের মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি। কি দেখতে পেয়েছি? জুলাই একটা ষড়যন্ত্র ছিল। কি দেখতে পেয়েছি? জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল, জঙ্গিরা দেশ নিয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। এই যে ন্যারেটিভটা, এটি এখনও আপনি বা কলকাতায় যারা পলাতক আছেন, গত সরকারের অপতথ্য মন্ত্রী অন্যান্যরা, তারা কিন্তু একই কথা বারবার বলছেন। তাহলে মানুষের ভেতরে ক্ষোভ সঞ্চার হচ্ছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে, অপরাধ করে পালিয়ে গেছে, কিন্তু স্বীকার করছে না, অনুশোচনা করছে না। এটি একটা। দ্বিতীয় হচ্ছে, অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া। আপনি যদি সৃজনশীল অপরাধগুলোকে সৃজনশীল মামলায় আনতে পারতেন, তাহলে 100 বছর গল্প করতে পারতেন আওয়ামী লীগের অপশাসনটি কেমন ছিল, অর্থনৈতিক অপশাসন, রাজনৈতিক ইত্যাদি, এবং মানুষ তখন অনেকটা স্বস্তি পেত যে হ্যাঁ, এই লোকগুলোকে তো আমরা ঠিকভাবে বিচার হতে দেখছি। এখন তারা মনে করছে যে এই বিচার সঠিক হচ্ছে না, এবং তারা যে কোনো সময় ফুলের মালা নিয়ে বেরিয়ে চলে আসবেন। জামিন পেয়ে আপনি দেখেছেন যে কেউ কেউ জামিন পেয়েছে, এবং তা নিয়েও যথেষ্ট উষ্মা ছড়িয়েছে সমাজে। কাজেই এই ডিমান্ডটা বাজারে আছে যে মানুষ কখন আইন হাতে তুলে নিতে চায়, যখন সে ফিল করে যে আইনানুগ পথে কিছু হচ্ছে না, যখন সে এই যে মান্না ভাই বায়বীয় বলল, আমি তো সরকারকে অনেকদিন থেকে অথর্ব সরকারও বলি। আমি ডিমান্ডের কথাটা কেন বলতেছি আশা ভাই, আমি খেয়াল করি মান্না ভাইও অন্য প্রসঙ্গে বক্তৃতা দিতে সময় অন্য জায়গায় এটা বলতেছেন। আপনি তো টেলিভিশনে অনেকবার বলছেন যে ভাই, যারা যেই মামলায় যেই কারণে অভিযুক্ত, তাদেরকে এরকম করে একটু কষ্ট করে একটু খাইটাগুইটা একটা মামলা দাও। এই মানে ইন জেনারেল সবার নামে গণহত্যা মামলা টামলা যেগুলি দিতেছো, কিন্তু আমরা গণহত্যার বা অন্য কোনো হত্যার মামলার এমন একটা লোককে দেওয়া হইতেছে যে লোকটার সাথে এই হত্যার সম্পর্ক নাই থাকার কথা, কিন্তু আমরা তো দেখি নাই কেউ এটার প্রতিবাদ করতে। আমি নিজেই শাকিল রূপা কেন 12 মাস ধরে কারাগারে, জামিন কেন হয় না, ওর মেয়ে ফোন করে, আমি ফোন ধরি না, আমার লজ্জা লাগে, যে আমার কাছে মনে হয় ওর তো জামিন তো হইতে পারে, শাকিলের সাথে আমার সাংবাদিকতা নিয়ে দ্বিমত থাকতে পারে ওর, কিন্তু ওর নামে হত্যা মামলা, ওদের দুজনের জামিন হবে না, এটা কেমন কথা? এই কথা তো আমিও বলতে পারি না। এই কথা আমি বলতে সময় 7 বার চিন্তা করি। আমারে বলবে যে তুমি আইসো হচ্ছে জুলাই মাসে কইছিলা, জুলাই মাসে কইছিল খুঁজেও দেখে না। খালেদ, আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। এই যারা জেলে আছেন তাদের একজনের জামিন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, ব্যক্তির নাম শাহরিয়ার কবির। এখন যেহেতু উনি আমার মেন্টর ছিলেন, একসময় সাংবাদিকতা শিখিয়েছেন, আমি বলেছি যে ভদ্রলোকের অপরাধ অনুসন্ধান, তদন্ত, বিচার সবই চলুক, কিন্তু তার পারিবারিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলেছিলাম তাকে কি জামিন দেওয়া যায় কিনা, এমনকি বয়স বিবেচনায়। আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন, কোনো কমেন্ট আমার মতকে শ্রদ্ধা করেনি, আমাকে নতুন দালাল, সহানুভূতিশীল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়েছে। শাকিল রূপার ক্ষেত্রেও তাই।
আমি মনে করি তাদের জামিনের অধিকার রয়েছে, এবং কিন্তু পাশাপাশি আমি যেটি বলতে চাই, তারা যে অপরাধ করেছেন বা অভিযোগগুলো যা রয়েছে সেই মামলাগুলো যেন সাজানো হয়, তাহলে আমরা জানতে পারবো যে ক্রিমিনালাইজেশন অফ মিডিয়া। অ্যাবসলিউটলি। আমরা আজকে খায়রুল হক সাহেবের নামে হত্যা মামলা না হইয়া যদি আমরা উনার রায় টেম্পারিং এর মামলা, উনি উনার ব্রাদার জাজদেরকে বলছেন কিনা যে তুমি রায়টা এইভাবে করে লেখো, এইটার যদি আমরা গবেষণা করে বাইর করতে পারতাম, এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন হইতো। কারণ আমরা কি করলাম, এইটা যুগান্তকারী হতো। ধরেন উনি, আচ্ছা আপনি ভাবুন তো, একজন লোক মারা গেছে এবং 432 জন মিলে তাকে মেরেছে। এইটা আপনি কোনো আদালতে, আপনি আপনার নিজের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আছে, এই মামলা টিকবে? একবারে হতাশা, একটি মামলা টিকবে না। শোনেন, একটি মামলা টিকবে না। খায়রুল হক কোনো ব্যক্তিকে হত্যা করেনি, খায়রুল হক গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে। কাজেই খায়রুল হকের বিরুদ্ধে মামলাটা ওইটা হইতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুলিশ এবং বিচার বিভাগ এই যে সৃজনশীল অপরাধ, এই জায়গাগুলোতে হাঁটতে পছন্দ করেন না। আপনাকে আরও তিতা সত্য বলি, এই মামলাগুলো দিয়ে পুলিশ যে নতুন বাণিজ্য করছে, হাসিনার আমলে এক রকমের বাণিজ্য করেছে তারা, এখন আবার অন্তর্বর্তী আমলে, বিপ্লব পরবর্তী আমলে তারা আরেক রকমের মামলা করছে, এবং বিচারালয়গুলোতে, বিশেষ করে নিম্ন আদালতে একই ঘটনা ঘটছে। এবং বিএনপি সেই বাণিজ্যের মানে খুব ভালো পার্টনার হয়েছে। সবগুলি ঢাকার বাইরে নাকি সবগুলি মামলা বিএনপি লোকেরা দিতেছে, এগুলি বৈশা বৈশা, এবং পয়সাও নিচ্ছে স্বাভাবিকভাবেই। আবার সরকার যখন বলে যে জনগণ মামলা দিবে, আমরা কি করব, এটি অত্যন্ত অদায়িত্বশীল। বিশেষ করে আইন উপদেষ্টা যদি এই কথা বলেন, আমাদের শুনতে খুব খটকা লাগে। দেখুন, বিএনপি, জামাত, এনসিপি যেহেতু একটি পার্টি মাঠ থেকে পালিয়ে গেছে, তারা আসলে কেউ প্রস্তুতি ছিল না এই পরিবর্তনের জন্য। শোনেন, জনসভায় কথা বলা সহজ, হাসিনা তুই বিদায় হও, কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আমি তো দোষ দিই হাসিনাকে। 15 দিন সময় দেওয়া উচিত ছিল যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা কি করবেন দেখেন, কি ধরনের আলোচনা, ঐক্যমত্য সরকার, তাহলে অন্তত দেশটা কিছুটা স্বস্তি পেত। দেশ স্বস্তি, আমি ক্ষমতায় থাকবো না আর দেশ স্বস্তিতে থাকবো, এটা আমার চাওয়া হবে এই পৃথিবীতে। আমি জোকিংলি বলছি। আমি মানে মানে এটা তো মান্না ভাই আরো ভালো বলতে পারবে। বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি পন্থী শিক্ষক রিট করছিল হরতাল করা যাবে না বাংলাদেশে, রিট, সেইটা উনি গিয়া ওইটারে পার্শ্বটার্শ্ব করে আসলো, এরপরে আবার বিএনপি বিরোধী দলে চলে গেল, উনি আর রিট আর ওই আদালতেও যায় না, ওই মামলা কিন্তু আছে এখনো পেন্ডিং। মান্না ভাই একটু আমাদের কাছে, মান্না ভাইয়ের কাছে একটু জানতে চাই যে, মান্না ভাই এই যে অ্যানার্কিস্ট বলা, তারপরে হচ্ছে যে আমরা আসলে অ্যানার্কিটাই চাইতেছি কিনা, এইটাই আমাদের চাওয়া কিনা। আপনি কিছুটা বলছেন যে যে মানুষের তো আসলে সামনাসামনি কিছু ক্ষোভ, কিছু ক্রোধ তো থাইকাই যায়, কিন্তু আমরা এর থেকে মানে ওভারকামটা কেমনে করবো? দেখেন, আমরা যখন এই কথা বলতেছি তখন একজন মেসেজ পাঠাতেছে, খালেদ মহিউদ্দিন, আপনি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল বলেন, তাদের ক্ষমা চাওয়া উচিত মনে করেন, তাদের সাথে কথা বলতে চান না, ভালো কথা, কিন্তু আপনার কাছে 30 লক্ষ মানুষ হত্যাকারী দল কই ক্ষমা চেয়েছে জানাবেন। মানে এটা শেষটা মানে আমরা আসলে রাজনীতিটা বা মানে এই অংশগ্রহণটা আমরা 5 বছর পরে কই দেখতে চাই? আর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কথা উঠতেছিল যে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, তারা এটা একবারও বলছে কিনা, এটা বলার কোনো সুযোগ আমরা দিছি কিনা, সেইটার ব্যাপারটা একটু মানা হয় আমাদের। মানে এটা কোনো ফরম্যাটে তারা বলতে পারতো কিনা, যেখানে তাদের নেত্রী নাকি, আমি জানি না এটা এআই কিনা, তাদের নেত্রী শেখ হাসিনা বলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু অনুশোচনা বলতে পারেন উনি বলতে পারেন, ওনার স্বভাবে এরকম আছে, আমি এটা বিশ্বাস করি। আর একজন বিশ্বাস নাও করতে পারি, শ্রদ্ধা কথা। আগে আমাকে বলেন, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? এখন একটু ভালো শোনা যাচ্ছে, জি মানা ভাই, বেটার। আচ্ছা, তাইলে আমি আপনাকে বলি, প্রথম কথা কি জানেন, আমাদের যে বিগিনিং, না মানে বিগিনিং বলছি যে এই অভ্যুত্থানের বিজয়ের মুহূর্ত থেকে যদি শুরু করেন, একটা বিরাট মানে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, নিউ বাংলাদেশ। এই নিউ বাংলাদেশ মানে পুরো কোনো অন্যায় অত্যাচার ইয়েই থাকবে না, সবকিছু ভালো হয়ে যাবে। কিন্তু সেই সময় একটা বড় ধরনের ডিফারেন্সের কথা আমি আপনাকে বলি, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলছি না, কিন্তু এখন দেখেন নাই, ইসলাম বলে যে আমরা বলেছিলাম একটা জাতীয় সরকার হওয়া উচিত, কিন্তু বিএনপি রাজি হয়নি। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল কিংবা কেউ কিন্তু এটা প্রতিবাদ করেনি যে না, তারা জাতীয় সরকার চাননি, বলেননি। তার মানে একটা গভর্নমেন্ট রিপ্লেস করলেন, আর একটা গভর্নমেন্ট কেমন আসবে সেই ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ ছিল না। আমি কথাটা কেন বললাম,
আর একটা গভর্নমেন্টের ক্যারেক্টার, একটা গভর্নমেন্টের স্ট্রাকচার আপনি ডিফাইন করতে পারেন নাই, কিন্তু আশা আকাঙ্ক্ষাটা তুঙ্গে তুলে দিয়েছেন। আপনিও যে প্রশ্ন করছেন, আমিও যে জবাব দেওয়ার চেষ্টা করছি, সেই জবাবটা হচ্ছে এরকম, আমাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার সাথে আমাদের প্রাপ্তি একেবারে মিলছে না। অতএব প্রশ্ন করছি এটা ওটা উল্টা পাল্টা সিধা সব রকম প্রশ্ন করছি। আপনি যে জিজ্ঞেস করলেন না, এই যে অ্যানার্কি, অ্যানার্কি মানে কি? যার মধ্যে কোনো থিওরি নাই, কেবলমাত্র ভাঙচুর। নৈরাজ্য জিনিসটাই এরকম যে যার মধ্যে কোনো ইথিক্স নাই, কোনো ডাইরেকশন নাই। কিন্তু বাংলাদেশে একটা আপনার সংস্কার প্রক্রিয়া চালু আছে। সমস্ত মানুষ মনে করছে আমরা সবকিছু বদলে ফেলবো, নতুন কিছু জিনিস নিয়ে আসবো এবং সেটা সবার জন্য সুখকর হবে, যেটা আমরা এনজয় করতে পারবো। রিয়েলিটি হচ্ছে এইরকম কোনো কিছু হয়নি। অতএব আপনি নিশ্চয়ই জানেন যে যে বুয়েটের ছেলেরা না মানে আন্দোলন ভাই করছে আপনার 3 দফা। মানে ভাই আপনি আগে মাঝখানে এই কথা একটু বলেন না। আপনি বলতেছেন জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। আমি যদি এটা চ্যালেঞ্জ করি, জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয় নাই। আমি যদি বলি জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য, তারপরে কি হবে কি না এটা জনগণ জানতোই না। এটা আপনি জানতেন, কিন্তু মানে আপনি খুব জনগণ জানতো না। কারণ আমি আমি এরকম ওইরকম লক্ষণ করে দেখি যদি নাই, বলেন তাহলে আমি আকাঙ্ক্ষার কোনো লক্ষণ দেখি নাই ওইরকম আমি। করে ওইরকম করে যদি বলেন তাহলে আমি বলবো আমিও জানতাম না। এই যে এই আকাঙ্ক্ষাটা হয় খুবই ব্রডলি, এত এটা আপনার পার্টিকুলারলি bias আপনি wish। বুঝতে পারবেন না। পায়ের সুইচটা আপনি মনে করছেন যে এই জুলুমটা গেছে, এই জালিমটা গেছে, তাহলে এখন শান্তি হবে। এটা হলো কমন আইডিয়া। এটা বলছি, মুক্তিযুদ্ধের সময় কেউ বলে নাই আমরা এই যে 4 মূলনীতির কথা বলেছিল, এই এই আপনার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো মানুষের মধ্যে ছিল না। এইখানে ধর আমরা যেরকম করে বলছি সেকেন্ড রিপাবলিক, এগুলো মানুষের মধ্যে ছিল না। কিন্তু কমন জিনিস হচ্ছে এই অত্যাচারটা থাকবে না, এই নির্যাতন থাকবে না, এত কষ্ট থাকবে না। এটা সব মানুষই আকাঙ্ক্ষা। প্রত্যেক মানুষই তার জীবন আরো উন্নত করতে চায় না? তো যখন আপনি এগ্রিগেটলি যাচ্ছেন, তো এগ্রিগেট ইন্টারেস্টটা হচ্ছে যে রাষ্ট্রটা বেটার হবে, সমাজ বেটার হবে, সরকারটা ভালো হবে। এই অর্থেই বিষয়টাকে ধরেন। এত তারা স্পেসিফাই করে ল্যাঙ্গুয়েজ দিয়ে কত সুন্দর সুন্দর ভাবে ভাবছে, ওই জিনিস ভাববেন না। তাহলেও আপনি দেখবেন ওটার সাথেও মেলে নাই। কারণ হচ্ছে যে এখন সে থানায় যাচ্ছে, সে মামলা দিতে পারছে না, জিডি নিচ্ছে না, তদন্ত করবার জন্য বলছে পুলিশ ডরছে না, এখনো টাকা দিলে পুলিশও ডরে না, অফিসারও ডরে না। সে মনে করছে কোনো জিনিসই হয় না। এটাও একটা এনার্কি মনে তার কাছে, এবং সবকিছুর উপর অনাস্থা দিচ্ছে। সেই রকম সময় আবার খেয়াল করেন, সরকার যারা আছে তারা কোনো আশার কথা শোনেন নাই, কোনো কনফিডেন্সের কথা শোনেন নাই, এবং তারা যে একটা সাকসেসফুল হওয়ার জায়গায় যাবে তা না। যখন ডক্টর ইউনূস বলেন যতদূর আমরা ঐক্যবদ্ধ হই ততদূর করবো, যতদূর পারি না ততদূর ছেড়ে দেবো, তার মানে আপনি তো সারেন্ডার করলেন। ফাইট করে নিয়ে আসবেন তা বলছেন না, আর্গুমেন্ট করে নিয়ে আসবেন তা বলছেন না। আপনি এরকম করে বলছেন না যে আমি রুল করব ওভার এনার্কি, তা বলছেন না। মানে এনার্কিটা কিরকম হচ্ছে, যার যেরকম ইচ্ছা বেরিয়ে বেরিয়ে বসিল করছে, যেরকম ইচ্ছা সেরকম দাবি তুলছে। ওটার মধ্যে কিন্তু লজিক আছে। আপনি যখন বলছেন যে আমি এটা বৈষম্যহীন সমাজ করব, তখন বেতনের ক্ষেত্রে যত বৈষম্য আছে, যতগুলো স্কেল আছে, প্রত্যেক জায়গাতে আছে। তারা প্রত্যেকেই তো ধর্মঘট করতে পারে, আন্দোলন করতে পারে, তা দেখে আপনি নৈরাজ্য ভাবতে পারেন, কিন্তু এটা হয়তো নৈরাজ্য নয়। এটাই আমি বলতে চাইছি যে সামগ্রিকভাবে মানুষ এই নৈরাজ্যের জায়গায় চলে গেছে, আমি তা মনে করি না। কিন্তু ধরেন আমি যে কয়েকদিন আগে 2-3 দিন ধরে এলাকায় ছিলাম, বিশ্বাস করবেন আমি এটা ইউনিয়নের মধ্যে ঘুরেছি, যে মানুষের সাথে যোগাযোগ করবো, হেঁটেছি, হুন্ডে গেছি বা গাড়িতে গেছি, অনেক হাজার হাজার লোকের সাথে দেখা হচ্ছে। প্রত্যেক মানুষের মধ্যে মনে হচ্ছে নির্বাচন লেগে গেছে, এবং আমাকেও সেরকম বলছে, ঠিক মানে নির্বাচনের প্রার্থী হিসেবে যেরকম করে সেরকম করছে। তো মানুষদের মধ্যে ঢুকে গেছে, কেউ মনে করছে না মানুষ নির্বাচন নিয়ে আগ্রহী নাই। আপনি এটা খুবই পরিধানযোগ্য কথা বলছেন। আমি একটু আশাফ ভাইয়ের কাছে আসি, যে আশাফ ভাই আপনি যদি একটু বলেন জনগণের মধ্যে ওই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিনা, যেটাকে একটা আদর্শ জায়গা থেকে এটা বলা যেতে পারে। আরেকটা জায়গা আমার অবজারভেশন হচ্ছে যে মান্না ভাই বলতেছিলেন যে এই সরকার কিছুটা নির্লিপ্তভাবে দেখতেছেন। আমি দেখি যে পুরাটাই নির্লিপ্ত। আমার কাছে মনে হয় ইউনূস সাহেব একটা ধাবমান ট্রেনে বসে আছেন, উনি ট্রেনের জানালা দিয়ে দিনটা দেখতেছেন, একবারের জন্য স্টেশনে নামতেছেন না। এবং এই 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 জায়গাটা থেকে উনার স্টেশন, ভালো স্টেশনটা আসলে উনি ভালো করে নামে পড়বেন। আবার প্রথমে বলি জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটা পৃথিবীর কোথাও পরিবর্তনের সময় জনগণ একাডেমিক ল্যাঙ্গুয়েজে তার আশা আকাঙ্ক্ষা বর্ণনা করে না। তিনি থানায় গেলে ব্যবহার ভালো পাবেন, বাজারে মাছ কিনতে অন্তত ছোট মাছটা কিনতে পারবেন, রাত্রেবেলা ঘুমাতে পারবেন, এগুলোই তার প্রত্যাশা। এগুলোকেই রাজনীতিবিদরা বা একাডেমিশিয়ানরা বসে রাষ্ট্রের সংস্কার করে, আপনার শাসনতন্ত্রের সংস্কার করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সব অর্ডিন্যান্স জারি করে আপনার কাছে পৌঁছে দিবে। এই আকাঙ্ক্ষা কিন্তু শুধু জুলাইতে ছিল তা না,
এই আকাঙ্ক্ষা 15 বছর না, কিন্তু আশা ভাই আমি 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 আমার শুধু 2 পয়সা দিয়ে রাখি, 2 পয়সার নোট অফ ডিসেন্ট। আমার কাছে মনে হয় যে এই আকাঙ্ক্ষার ব্যাপারটা আপনি আবার চেক করে দেখেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ভাবে যে আওয়ামী লীগ যে ফাইজলামিগুলি করছিল, এখন আওয়ামী লীগ গেছে, এগুলো এখন আমি করবো না, এটা ভাবে না। তাইলে এতগুলি ফালতু মামলা আসতো না, এতগুলি ফালতু মব সৃষ্টি হইতো না। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে 36 দিনের আগেও এই যে 3000 মানুষ গুম হয়েছে, তাদের আত্মীয় পরিজন আছে না? তারা নিশ্চয়ই কায়মনোবাক্যে প্রার্থনা করেছে যে এই সরকার যেন যে কোনো ভাবে বিদায় হয়। কাজে আশা আকাঙ্ক্ষাটা ছিল এরপরে গুম হবে না, আয়না ঘর হবে না। এরপরে আমি গুম করব, ও যে আমারে গুম করছে আমি তারে গুম করব, এটা হলো আমার আশা। আচ্ছা, এই প্রবণতা কিন্তু অস্বাভাবিক না। এখন কিন্তু তারা করেছে এখন পরে বা পাকিস্তান আমলের পরে আমরা কিন্তু ওই চেয়ারগুলোতেই বসতে চেয়েছি, পরিবর্তন করতে চাই নাই। আমরা চেয়েছি যে তাকে স্যার বলেছিলাম, এখন আমাকে স্যার বল। কাজেই পরিবর্তনটি সে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু এইটা কত অংশ মানুষের মত, এটা তো গুটি কয় মানুষের, কিভাবে? তারা তো ক্ষমতায়নের অংশ না। আমরা গ্যালারিতে আছি, আমরা ক্ষমতার অংশ না। আপনি খেলতেছেন, আমরা গ্যালারিতে হাততালি দিচ্ছি তো। না, নিশ্চয়ই দিচ্ছি। এই কালচারটিরও তো আমরা বলছি যে একটা পরিবর্তন দরকার, যে কারণে আমরা বলছি যে অপরচুনিটিটা কি হাতছাড়া হয়ে গেল কিনা। আচ্ছা, এবার ইউনূস সরকার সম্পর্কে আপনাকে আমি বলি, এটি একটা অভিনব সরকার। একটা ধরেন আগের তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে, তাদের মধ্যে আমরা তোড়জোড় দেখতাম। এই সরকারের তো কোনো মেয়াদকাল ছিল না, এখন না হয় নির্বাচনের সময়কাল দিচ্ছে। এটি একটি ধরি মাছ না ছুঁই পানির সরকার, এবং যে নিজে কোনো পানি লাগাবে না, কাদা লাগাবে না, আবার ভদ্রভাবে বলবে বাচ্চারা ঠিক হয়ে যাও, ছেলেরা সবাই লাইনে বসে পড়ো। কিন্তু কেউ যদি না বসে, তার ব্যাপারে তার কোনো অভিমত নাই। এই যে সরকার 3 মাস আগের থেকে বলেছে যে তারা মবকে কঠোর হস্তে দমন করবে, কিচ্ছু দমন করেছে না? তারা বলছে মব হচ্ছে প্রেসার গ্রুপ। মন্তব্য করা ছাড়া আপনার আমার প্রিয় প্রেস সচিব বলেছেন যে এটা প্রেসার গ্রুপ। দেখেন, আমরা প্রেস সচিবকে এই কথা বলতে শুনেছি। ইতিহাস ঠিক জানে এটিকে মব বলবে না প্রেসার গ্রুপ বলবে। কিন্তু আমরা সরকারটিকে দেখতে চেয়েছিলাম যে সে যেন ফ্যাসিলিটেটর হয়, সে যেন মডারেটর হয়। এবং মডারেটর কিন্তু কখনো কখনো দয়ালু হয়ে উঠলে হবে না। এই যে আপনি যে আজকে রাজনৈতিক দল দুটির কথা, বিএনপির কথা তো আমরা সবাই জানি, বিএনপি বদলেছে কিনা বিএনপির নেতারা বলতে পারবেন, আমরা দেখতে পাচ্ছি না। এমনকি যেই কারণে মানুষের ধরেন আশা আরো কমে গেছে যে ইলেকশন হলে তো হয়তো বিএনপি পাওয়ার আসবে, সেই বিএনপি, এটা আমাদের বক্তব্য। দ্বিতীয়ত জামাতকে তো আমরা মনে করছি, জামাত ভাবছে জামাত তো পাওয়ারে আছে, এই জন্য তার নির্বাচনে যাওয়ার দরকার নেই, নির্বাচনে গেলে তো সে অপোজিশন হয়ে যাবে। কাজেই কি করে জামাত সচিবালয়ে ঢুকলো, কি করে বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো, কি করে ডিসি হলো, কি করে এসপি হলো, এটি আপনি বের করেন। কিন্তু আশা ভাই আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমি আপনাকে বলি এই থিওরিতে তো বিএনপির একই অবস্থা। এই যে ডিসি এসপিরা নিজেদেরকে ছাত্রদল যুবদল করে আসা লোক অলরেডি পরিচয় দিতে শুরু করছে। সচিবগো মধ্যে যেগুলি কি সেক্রেটারি আছে তারা বিএনপির সাথে ঘনিষ্ঠ, এটা প্রমাণ করার চেষ্টা করছে। বিএনপি মাঠ পর্যায়ে অলমোস্ট দখল নিয়ে নিছে। আপনি ইউনিয়ন পরিষদে ফোন করলে দেখবেন টিএনও সাহেবের সামনে 2টা বিএনপির গুন্ডা না, মানে বিএনপির ভদ্রলোক বসে আছে। তো এই বিএনপির ভদ্রলোকদের জন্য তো টিএনও সাহেবরা সত্যি, আমি বিসিএস একাডেমিতে সাথে আমার একটা যোগাযোগ আছে এতদিন পরেও, তো ওরা আমাকে কিন্তু বলে যে বিএনপির ভদ্রলোকদের জন্য, ভদ্রমহিলাদের জন্য এবং এনসিপির এবং জামায়াতের কিন্তু তারা পরিমাণে কম। তো বিএনপির তো মজা, বিএনপির তো মজা না। আপনাকে আমি বলি, এই সংস্কৃতিটা হচ্ছে তার পুরনো ছবি, তার পুরনো সার্টিফিকেট, তার কোনো একটা আত্মীয়, এগুলো ঘষা মাজা করে আপনার ঈদের আগে যেরকম বাস নামানো হয় না রংচং করে, সেরকম করে রাজনীতির পরিচয় কিন্তু মানুষ বের করছে। কোথায় তার সাথে বিএনপির কোনো একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের লোকের পরিচয় আছে। একই ঘটনা জামাতের। এই যে দলটি যে তাকে স্বকীয় বলতো, সৎ লোকের শাসন, কিন্তু তার কোনো ছিটেফোঁটা আমরা এখন দেখতে পাচ্ছি না। তার মানে আপনি কি বুঝতে পারছেন যে হাসিনা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যারা সরকারে আসবে তাদের সংস্কৃতি কি? এই জায়গাটিতে কিন্তু মানুষ আরো বেশি আগামীতে আশাহত হবে। এবং আমার মনে হয়েছে যে এই সংস্কৃতির পরিবর্তন না করলে আপনি বাংলাদেশে দেখেন, আপনি বারবার বলছেন যে আমরা পুরনো অপকীর্তি ভুলে যাই, দুঃশাসন ভুলে যাই, প্রতিহিংসা পরায়ণ না হই। সামনে তাকানোর জন্য তো আপনার একটা সুন্দর চিত্র লাগবে, সেই চিত্রটিকে আমরা ক্রাফট করতে পারিনি। আচ্ছা, আমি একটু মান্না ভাইয়ের কাছে আসি, কারণ এটা একটা নতুন প্রসঙ্গ, এটাতে আমরা একটু আশরাফ ভাইয়ের কাছে আসবো। কিন্তু আমি কিন্তু মানে যারা এই
জুলাইতে মারা গেছেন, যারা এখন আহত আছেন, যাদের এক পা নাই, এক চোখ নাই, এক মুখ নাই, বাচ্চা নাই, অনেক রকম ট্রমার মধ্যে যারা গেছেন, বা যাদের কেউ মারা যায় নাই, শুধু জানালা দিয়ে দেখছেন কি হইতেছে, তাদের সাথে আমার একটা কথা হয়, তারা কিন্তু 15-20 দিন, 25 দিন, 30 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করতে পারেন নাই। মানে যারা টিভিতে দেখছেন তারাও কিন্তু এটার মধ্যে, আমি মনে করি বিচার হওয়া উচিত। কিন্তু আমরা এই বিচারটা প্রতিষ্ঠা করাই জুলাই স্পিরিট আমার কাছে, বিচারটা প্রতিষ্ঠা করা, এই গণমামলা না দেওয়া, মব না করা। আমি মান্না ভাইয়ের কাছে যেটা জানতে চাই যে, মান্না ভাই, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যে রায়, সেটা রিভিউ করার জন্য আবেদনের শুনানি হয়েছে। সেখানে আমাদের চিফ জাস্টিস বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আবেদনকারী যে পক্ষ আছে সেটা আইনজীবীর কাছে প্রশ্ন করছেন যে ত্রয়োদশ সংশোধনী যদি আমি পুনরুজ্জীবিত করা হলে তা কখন থেকে ইনভোক বা বাস্তবায়ন হবে। আমি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতেছি যে ওরা আসলে ট্রেনের জানালা দিয়ে সুন্দর বাংলাদেশটা দেখতেছে, ধাবমান বাংলাদেশকে দেখতেছে, নামতেছে না, এসি ঠিক আছে ওইখানে, এখন ওই সরকারেরই 5 বছর থাকার জন্য, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকার হলে ওরা তো আর 3 মাসের সরকার না, ওরা শেখ হাসিনার রেখে যাওয়া সময়টাই কি ওরা থাকার জন্য এইটা লক্ষ্য, না কি মনে হয়? মানে এই ক্ষেত্রে কি হবে আসলে? আমি কিন্তু সাংবিধানিক অবস্থাটাও বুঝি না। যেমন এইটা রিভিউ না করলেও এখন তো ত্রয়োদশ সংশোধনী বহাল, তার মানে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আপনি নির্বাচন দিবেন 90 দিনের মধ্যে, তাহলে ওর লেজিটিমেসি কি থাকে? ও যে সংবিধানের মাধ্যমে ক্ষমতাটা নিছে, মানে আমি বলতেছি ইউনূস সরকারের, এটা কি একটা পেঁচ ঘোচ আছে ভবিষ্যতের জন্য, নাকি অবশ্য পেঁচ থাকলেই কি আয়সা বলবে অতীতের সব কাজ ঠিক আছে, প্রবলেম তো নাই নাকি? আপনি প্রশ্ন তুলে নিজে জবাবটা দিয়ে দিয়েছেন। আমি না এর চেয়ে বেশি জানি যে তা না। আমার কাছে এরকম মনে হয়েছে যে মানে এই অন্তর্বর্তী সরকার যে এতদিন আছে তার লেজিটিমেসিতে একটা প্রশ্ন আছেই। আপনি এখন তত্ত্বাবধায়ক সরকার মানলেন, সেটা কবে থেকে কার্যকর হবে সেই রায়ের উপরে তো এই গভর্নমেন্টের ভ্যালিডিটি, লেজিটিমেসি সবই ডিপেন্ড করে। Absolutely. অতএব তারা এই জায়গাতে ওয়ারিড আছে। তারা ওই কারণেই অ্যাপিলটা করেছে, যাতে ইমিডিয়েটলি এটা কার্যকর করা না হয়। তারা নির্বাচন দিয়ে দেবে, তারপরে হবে। তার মানে এই ইলেকশনের পর থেকে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, এটাই বর্তমান সরকার চায়। আপনি ক্ষমতায় থাকলে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে থাকলে আপনিও সম্ভবত তাই চাইতেন। তার তো কোনো বিকল্প নাই, তার কাছে কোনো বিকল্প নেই, আমার কাছে কোনো সমস্যা নাই। এখন যদি অন্তর্বর্তী সরকার কি বলে তত্ত্বাবধায়ক সরকারই আসে 3 মাস পরে নির্বাচনে, আমার ক্ষতি কি আছে? এই সরকারের বদলে নতুন আরেকটা সরকার, সেই সরকার তত্ত্বাবধায়ক হবে যেহেতু, অতএব সেই সরকার কোনো পক্ষে যাবে না, সেটা ভালো নির্বাচন করে আশা করতে পারি, তার কাছে আমি থাকতে পারি। কিন্তু এইটা এই সরকারের জন্য তার বাঁচাবার প্রশ্নে, তার লেজিটিমেসির প্রশ্নে যে বড় প্রশ্নটা তৈরি করছে, সংকট তৈরি করছে, তার কারণে তার পজিশন এরকমই হবে। আমি যতদূর বুঝি ততদূর বললাম। কিন্তু মান্না ভাই, আমি ঠিক আছে, এইটা আশরাফের কাছে যাওয়ার আগে আপনি কি এক লাইন এটা বলবেন যে আমাদের উপদেষ্টারা ডক্টর ইউনূস সহ তারা সবাই বলেন যে তাদের যেহেতু আর কোনো নির্বাচন করার শখ নাই, বেশি দিন থাকার শখ নাই, তারা সবাই তো স্ব ক্ষেত্রে অনেক ভালোই ছিলেন, তারা এখানে আসতেছেন দেশের জন্য একটা সার্ভিস করার জন্য, সেই সবই ঠিক আছে, কিন্তু যেহেতু তাদের কোনো কিছু কাউরে দেখানোর নাই, সেই জন্যই কি তারা একটু এরকম নির্লিপ্ত, মানে যেটা ভালো মনে করেন সেটা করলেন? মনে করেন আজকে যদি মনে করেন যে মানে প্রায়োরিটিটা ওইভাবেই ঠিক করলেন, আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি দেওয়া, ওইটা দিলেন। আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে যে একটা বিদেশে লোক পাঠানোর একটা কেন্দ্র করা, ওইটা করলেন। ব্যাপারটা কি এরকম? এইটা তো ঠিক, ধরেন যে যারা এখানে আছেন তারা, আমি মনে করি তারা প্রাথমিকভাবে এক ধরনের ড্রিম নিয়ে আসছিলেন। আমি যেটা ডক্টর ইউনূসের কথা, যেটা এই নাহিদ হাসান বাইরে এসে বললেন যে উনি পদত্যাগ করেছেন বা করবেন, সিদ্ধান্ত নিয়েছেন, তারপর উনি আবার আমাদের সবাইকে ডাকলেন না, তখন তার সাথে আমি কথা বলেছিলাম। তখনই বলছেন যে না না, আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি থাকছি, আমি যাচ্ছি না। হোয়াই ডিড ইউ ডু দ্যাট? এটা আপনি ভাবলেন কিভাবে? সেটা ব্যাখ্যা গিয়েছে। তখন তিনি বলছিলেন, যেটা করব বলে এসেছিলাম সেটা তো করতে পারছি না। সেটা কি করতে চেয়েছিলেন? সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো সংস্কার আপনি করে যদি না যেতে পারেন, তাহলে পরে যারা আছে তারা করতে পারবে? উনি তখন জবাব দিলেন না। তার মানে আপনি ধরে নেন এরা, উনি সহ তারা যে ড্রিম নিয়ে, যে আশা নিয়ে আসছিলেন, সেটা বাস্তবায়ন করতে পারছেন না। কেন? তার ব্যাখ্যা বহুভাবে দেওয়া যায়, কিন্তু বাস্তবটা হচ্ছে যে অবজেক্টিভ রিয়েলিটিটা প্রিভেইল করে, সেটার উপরে তারা যেতে পারছেন না, সেটাকে কন্ট্রোলে আনতে পারছেন না। তার মানেই হচ্ছে যে তারা
আইদার এটার সাথে কম্প্রোমাইজ করছেন, অথবা এটাকে যারা ডিকটেট করে তাদের সাথে কম্প্রোমাইজ করে পরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। অতএব ডক্টর ইউনূসের কথা খুব ক্লিয়ার। উনি যেদিন ফ্রান্স থেকে এসে নেমেছিলেন এয়ারপোর্টে বলেছিলেন আমার কথা শুনতে হবে না, যদি শোনো তাহলে কিন্তু আমি আবার চলে যাবো। আশরাফের কাছে একটু আসি। আশরাফ ভাই, বাংলাদেশ একটা খুব অদ্ভুত দেশ, যে যেটা করতে চায় এটা নাকি সে করতে পারে না, আবার এটা পদে থাকে। আমি ওই যে ডেলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম সাহেব, মাহফুজ ভাইকে আমি ইন্টারভিউ করছিলাম জার্মানিতে, উনি বলতেছেন যা লিখতে চাচ্ছি তা লিখতে পারছি না, যা করতে চাচ্ছি তা করতে পারছি না। তাহলে আপনি আসেন কেন ভাই তাহলে এই পদে? তো ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি যা করতে চাইতেছেন তা করতে পারে না। মান্না ভাই এটা যে বলছেন এটা আমি বুঝি উনার কিন্তু তাহলে উনি আসেন কেন? তাহলে উনি না থাকলেও বা কি হবে, এইটাও একটা প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে যে প্রশ্নটা হচ্ছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের যে প্রশ্নটা আইনজীবীর কাছে করছিলেন সরকার কতদিন থাকবেন, সেটা নিয়ে যদি একটু করতেন। আমাদের আজকে জরিপটার আবির ভাই আমাকে দেয় নাই, সেজন্য আমি মোবাইল ফোন থেকেই বলি যে আমরা একটা জরিপের জন্য দর্শকদের কাছে মন্তব্য করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান চায় আপিল বিভাগ। এই মন্তব্য করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। যদি তিনটা বিষয় একটু বলতেন আমাদের। আচ্ছা, আমি প্রথমে বলি কাজ করতে পারছি না, এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয়। কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে, কাজ করতে না পারলে উনি বিদায় নিক। আমি গত 15 বছরে, আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত, অনেক সাংবাদিককে শুনেছি প্রেশার, কখনো ভালো করে বুঝতে পারিনি এটা কি ডিজিএফ এর প্রেশার, এটা কি আওয়ামী লীগের প্রেশার, এটা কি তার সম্পাদকের প্রেশার, তার মালিকের প্রেশার। আমরা তো চেষ্টা করেছি এইসব প্রেশারের ঊর্ধ্বে থেকে কিছু কথা অন্তত বলার জন্য। কাজেই যে যখন বলেন এবং সেটিকে আমার শক্ত যুক্তি মনে হয় না। দেখুন, এই সরকারটি কেন ইউনিক, অতীতের সব তত্ত্বাবধায়ক সরকারের একটা ইনকামবেন্ট গভর্নমেন্ট ছিল বাজারে, এই সরকারের তো ওই গভর্নমেন্টটি পালিয়ে গেছে। কাজে এই সরকারের হাত তো খোলা। এখন এই সরকার, দেখুন লতিফুর রহমানকেও যদি আপনি ফলো করেন, 12 ঘন্টার মধ্যে 13 জন সচিব তো উনি বদলাতে পেরেছিলেন। তার মানে আপনি তাহলে 100 দিনে কেন এরকম কিছু করতে পারলেন না, বা 10 দিনে? কাজে এই সরকার কিন্তু আরেকটা অদ্ভুত ক্যারেক্টার, তার কোনো জবাবদিহিতা নাই। সে কোনো সবকিছু হয়তো শোনে ভদ্রলোকের মতো, কিন্তু কোনো উত্তর দেয় না। সরকারের অক্ষমতা আমার ধারণা সরকারের ভেতরেই, তাদের সক্ষমতার অভাব, তাদের অবজেক্টিভহীনতার অভাব, তাদের কারো কারো বয়স অনেক বেশি, এবং তারা গণ অভ্যুত্থানের চেতনার সরকার না, অনেক উপদেষ্টারাই। কাজেই আমরা যেই জায়গায় হতাশ হয়েছি সেটা হচ্ছে আমরা একটি গণ অভ্যুত্থান পরবর্তী মানে মানানসই সরকার পাইনি। এই জন্য কিন্তু আপনি মানুষ যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলে তার পক্ষে সে একটা যুক্তি পায়। আচ্ছা, এবার আপনাকে বলি, সরকারটি একটি সাংবিধানিক ভজঘট তৈরি করে ক্ষমতা এসছেন। এইটার জন্য আমি বলবো 72 ঘন্টা আমাদের আগামীতে দেখতে হবে। অগাস্ট 5 থেকে অগাস্ট 8 পর্যন্ত আপনি ভাবতে পারেন খালেদ, পলাতক 5 জন বিচারপতির কাছে আপনি চিঠি লিখেছেন যে আমরা কোন ধারায় শপথ নিব। লোকগুলা পলাতক, কেউ তখন সীমান্ত অতিক্রম করছে কিংবা ক্যান্টনমেন্টে, তাদের কোনো একটা রেফারেন্সে আপনি শপথ নিলেন। আপনার সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট, যেটা আর কখনো বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি। কাজেই সরকারটি নিজে নিজে তাকে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এনেছে। আপনি খেয়াল করেছেন এই যে জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা ওই কথাটাই আবার বলেছে। এক সময় ফিলোসফিক্যালি বলেছে ছাত্ররা নিয়োগকর্তা, কিন্তু তখন উনি বলেছেন উনি সংবিধানের 102 ধারা অনুযায়ী উনি শপথ নিয়েছেন। কার রেফারেন্সে? পলাতক বিচারপতিদের রেফারেন্সে। আপনি কি মনে করেন যে ইতিহাসে এগুলো কখনো আর পুনরুত্থাপিত হবে না প্রশ্ন হিসাবে? কাজেই এই যে তত্ত্বাবধায়ক কবে থেকে চালু হবে, এটিও আমার ধারণা না, সেইটা তো আর মনে হয় না কিছু করার ছিল। ওনারা যখন ডিসাইড করলেন যে ওনারা সংবিধানে যেহেতু এটা নাই, 106 ছাড়া মানে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ছাড়া ওনাদের কাছে তো আর কোনো উপায় ছিল না। কিন্তু ওনারা কেন সংবিধান দিয়ে গেলেন, এইটা বোধহয় মান্নার কথায় কিছুটা ব্যাখ্যা আছে। বিএনপি যখন বললো যে সে জাতীয় সরকার করবে না, তখন তাদের ক্যান্টনমেন্টে গিয়েই বলতে হয়েছে যে তোমরা যেমন ভালোবাসা করো। আমার কথা হচ্ছে তাদেরকে সংবিধান মতে যাওয়ার বুদ্ধি কে দিয়েছে? তাদেরকে গণ মান্না ভাই দিছে। মান্না ভাইয়ের সাথে নিয়মিত কথা হইতো, মান্না ভাইরে জিজ্ঞেস করবো আমরা। না, এখন আপনি ক্যান্টনমেন্টের যে এন্ট্রি, আমি শিওর মান্না ভাইয়ের সাথে হয় নাই, মান্না ভাইয়ের সাথে আমার এই কথা অনেকদিন হয়েছে। ক্যান্টনমেন্টের এন্ট্রি দেখতে পেলেন, গণভবন, বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট হয়ে গেল দুটি নিয়ামক শক্তি। তা গণ অভ্যুত্থান গেল কোথায়? 1400 মানুষের জীবন গেল কোথায়? এই জায়গাটি সরকার প্রথম থেকে, এবং প্রফেসর ইউনূস প্যারিসে ছিলেন কিংবা তার কাছের মানুষরা ঢাকাতে কি পরামর্শ দিয়েছেন, ইতিহাসের স্বার্থে এগুলো একবার বেরুলে আপনি আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার একটা কারণ খুঁজে পেতে পারবেন। আরেকটা কথা বলি আপনাকে, এই যে আপনি বলছেন গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সচিবালয়ে কে বিএনপি কে জামাত হয়ে গেছে,
এটা তো খুব স্বাভাবিক। কিন্তু সরকারটি যদি এমন করতো যে রাজনৈতিক পরিচয় আপনার জন্য ডিসকোয়ালিফিকেশন, তখন কিন্তু এই ঘটনা ঘটতো না। সে তো এটা করতে পারেনি। কাজেই আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক পরিচয় ডিসকোয়ালিফিকেশন কেমনে হবে? ইউনূস সরকারকে তারা নিয়োগ দেয়, তারপরে ইউনূস সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে, তার কেমনে রাজনৈতিক সরকার হতে পারে? কেমনে কি হবে? খালেদ, 7 দিনের মধ্যে আমরা দেখতে পেলাম ইউনূস সরকার দেশ চালাচ্ছে না, ব্যুরোক্রেসি দেশ চালাচ্ছে, পুলিশ দেশ চালাচ্ছে। পুলিশ কাপড় চোপড় পরার পরে, ইউনিফর্ম পরার পরে আবার দেশ চালাচ্ছে। কোন ভঙ্গিতে? সেই চেনা ভঙ্গিতে। ব্যুরোক্রেটরা আপনাকে প্রথমেই বলবে কোথায় কোথায় ভয়ের কারণ আছে। আমরা প্রত্যেকটা মেমো দেখলে বুঝতে পারি কোন ব্যুরোক্রেট লিখেছে, কোন রাজনৈতিক পরিচয়ের ব্যুরোক্রেট লিখেছে। সরকারের লোকরা বুঝতে পারেন না? নিশ্চয়ই তারা বুঝতে পারেন। আসলে তাদের একটা দায়িত্বহীন সরকার। তার গণ অভ্যুত্থানের এই বিশাল ম্যান্ডেটের পরে আসার তেমন কোনো যোগ্যতা তার ছিল না, এবং সরকারের 2-4 জন বাদ দিলে এই সরকারটা বেমানান। আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেমানান। কি বলে, আমার সাথে অনেকদিন কাজ করছে, উনি আজকে থেকে সিনিয়র সেক্রেটারি হইবেন, তাইলে আর এই সরকারের তো ব্যুরোক্রেটরা তো আমি জানি না এইটা কোনভাবে করতেছে। আশা ভাই আপনাকে ধন্যবাদ। আমি আবারও একটা নতুন বিষয় নিয়ে আসি। মান্না ভাই, আপনি যদি একটু বলতেন যে এইটা একটু এক লাইনে যদি বলতেন। আশা ভাই প্রসঙ্গটা আনছেন যে ওই সময় আসলে ক্যান্টনমেন্টে গিয়া এটা কি ভালো হইলো দেশের জন্য? অনেকে বলে থাকে যে দেশে যখন এরকম অবস্থা হয়েছে, ক্যান্টনমেন্ট যেহেতু একটা পার্টি ছিল, ক্যান্টনমেন্ট যেহেতু গণ অভ্যুত্থানটা সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে, যেটাকে বন্দুকের নল ঘুরাই দেওয়া বলতেছে, মির্জাফর বলতেছে, ওয়াকারকে, আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্টের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে না ভাই ওই সময়? আমি প্রথমে একটা কথা বলি তাতে খালেদ, আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে। আচ্ছা, পুরো নেশন আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি। যেরকম করে সবাই মিলে ডক্টর ইউনূসকে ডাকলো, এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে, কেন তিনি সেটা করতে গেলেন? ডক্টর ইউনূস রেভলিউশনের লোক নাকি? উনি ইনসারেকশনের বা একজন ইনসারেকশনেরও মানুষ নন। তাতে উনি ক্ষমতায় এসে এটাই করবেন যাতে উনি লিগালি কনস্টিটিউশনালি স্ট্যাবলিশড হতে পারেন। উনি তাই করেছেন। এটা যদি হতো, ধরে যদি অভ্যুত্থান, মানে অন্য জায়গার অভ্যুত্থানটা দেখেন, অভ্যুত্থান হয়, তারপরে যারা অভ্যুত্থান করে তার নেতৃত্বে থাকে দে সিজ পাওয়ার, টেক ওভার পাওয়ার। ওইটা না করে আপনি যদি মনে করেন তাহলে কি করা উচিত ছিল, বুদ্ধিটা কি হতো, সেই আলোচনার মধ্যে গেলেই আপনি কনস্টিটিউশনের মধ্যেই যাবেন। আমি মনে করি এটা ঠিক কথা বলছেন মান্না ভাই। আমি মনে করি যে 100% ঠিক। জি মান্না ভাই বলেন। না, আপনি যে 3 দিন ধরে অপেক্ষা করলেন কেন? বিকজ আপনি এবার একটা লস। এখন কি করব আপনি বুঝতেই পারেন না যে 5 তারিখে এত বড় ঘটনা ঘটে, শেখ হাসিনার মতো মানুষ পালায় যাবে, ক্ষমতা আমাদের কাছে আসবে। ক্ষমতা আপনার কাছে আইসে গেছে যখন, তখন ভাবতেছেন এখন কি করি এইটা নিয়ে। আপনি সেটা ঠিক করতে পারেন নাই। ক্যান্টনমেন্টে যাওয়া, ইউনূসকে মানে একটা খুঁজে বের করো কে, তো তখন অ্যাজ আ সেলিব্রিটি দ্য বেস্ট পারসন ওয়াজ প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস কিছুদিন আগে ওই যে আপনার কি বলে নাগরিক শক্তি করতে গিয়ে SMS দিয়ে পার্টি করতেছিল। পলিটিক্যালি হি ওয়াজ সো র। এটা কি আমরা আগে জানি নাকি? ওই ঘটনা থেকে তো জানি, কিন্তু সেটা আমাদের মাথার মধ্যে নাই। কারণ আমাদের মাথার মধ্যে তো কোনো বিকল্পই নাই। যখন কোনো বিকল্প নাই, খেয়াল করবেন, তখন ক্যান্টনমেন্টই আপনার আশ্রয়ের জায়গা ছিল। বিকজ দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ পাওয়ার, দ্যাট ইজ স্টিল দ্য সোর্স অফ পাওয়ার। অর্থাৎ তারা যখন ডেকেছে, অল দ্য পলিটিক্যাল পার্টিজ, দ্য লিডার্স, একদম মানে সবাই তার পেছনে দৌড়েছে। আমি তো দৌড়িতে দৌড়িতে গিয়ে পাই নাই বলে ঢুকতে পারি নাই, আমি ক্যান্টনমেন্টে যেতে পারি নাই, পরে বঙ্গভবনে গেছি। না আরে, রাস্তায় মানুষ এত খালি, সব জড়ায় ধরে হাত বিলায়, মানে হুলস্থুল একটা অভ্যুত্থানে একজন মানুষ পেয়ে গেছে। এই করে আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে 3 ঘন্টায় যাইতে পারি নাই, অথবা আমার যাওয়া সম্ভব হয় নাই। আমি বলছি তখন উনি ডেকেছেন, ডাকবার পরে উনি যখন ডেকেছে সবাই বলছে এটাই ঠিক। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাকলে সবাই কি যেত? নট শিওর, উনি নিজেও শিওর ছিলেন না। ফখরুল ইসলাম আলমগীর বাদ দিয়ে অন্য কোনো পার্টির নেতা ডাকলে বাকিরা সব যেত? নো ওয়ে। আমি ওইটাই লিখে দিতে পারি। তো বিএনপি ডাকলেও যে যেত। আজকে যে সম্পর্কটা ডেভেলপ করেছে দেখছেন, এই সম্পর্কের কথা ভেবে সেই দিন এই পার্টি যারা আজকে বিএনপি বিরোধিতা করছে তারা যেত মনে করে। সো দ্যাট ওয়াজ দি অনলি রিসোর্স, ওইটার কোনো বিকল্প ছিল না। তারা ডেকেছে, ডাকবার পরেও তারা কত ভদ্র করে কাজ করেছে। বর্তমানে বলেন আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি, তারা বলছে আপনারা বলেন কি করতে হবে। আর আমরা তখন বলেছি বরঞ্চ আর্মি ঠিক করুক। এইটা আমি ইন পার্সন বলছি। ধরেন যখন ইন্টারেস্টিং গণভবনে গেলাম, তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে, আচ্ছা আমি আওয়ামী লীগ করেছি না, উনি আমার সাথে কোলাগুলি করেছে, দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে।
কোলাকুলি করলে যাওয়ার সঙ্গে কি কাঁপতেছে, বাইরেই তো কাঁপার কিভাবে কথা, সরকার হয়, বাইরেই তো কাঁপার কথা। হ্যাঁ তা তো কাঁপছে, আচ্ছা। কাঁপছেই তো। তখন আপনার আসলে হঠাৎ করে ফখরুল ভাই এসে জিজ্ঞেস করলো যে বান্না এখন কি করা যায় বলেন তো, সরকারটা কিভাবে হবে। আমি ভাবি দানা দাঁড়ায় কি ঠিক করবো এখন, এটা ঠিক আছে, আমরা সময় নেই, কারণ এখন তো কিছু বলতে হবে। তখন ওনারা বলে দেন, আমি বলেছি না আমি এটার সাথে নাই, মানে আমি তখন নিজেও জানি না কি হবে। আমি তো নিজেই 4 তারিখে বুঝে নিয়েছি আগামীকালকে সরকার চলে যেতে পারে, বুঝি নেবে অনেস্টলি। বাকি কেউ হয়তো স্বীকার করবে না, হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আপনারা এটা বলেন কিরকম করে করা হবে। আমরা প্রেসিডেন্টকে উপদেশ মানে পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, বলেন। এগুলো আমাদের বলা ছিল, নট দ্যাট যে বিচারকরা জাস্ট একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো। আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে, সেটাই হয়েছে। আজকে যদি এটা বলে, আমরা খেয়াল করে দেখি আসিফ নজরুল কিন্তু বলেছিল যখন তাকে বলা হয়েছিল যে কেন আপনি জাতীয় সরকার করলেন না, তিনি বলেছিলেন কই সেদিন আমরা দুইবার তিনবার করে বসলাম, কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন নাই। এখন ফরাদ মাজার ভাই বলছে গতকালকে আমার সাথে টক শো ছিল, শহীদ মিনারে গিয়ে আমাদের শপথ দরকার ছিল, কেউ তো সেই কথা বলে নাই। অতএব যেটা হয়েছে, থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ, যেটা ঘটেছে বাস্তবত সেটাই হয়েছে, এর বাইরে। ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে এর চেয়ে ভালোভাবে আর এটা বলা যেত না। আশা ভাই আপনি কি এখানে একটু মন্তব্য করবেন? আমার মনে হয় যে খুবই কয়টা গুরুত্বপূর্ণ। মানে ভাই আপনাকে চলে যেতে হবে? আচ্ছা মানে ভাই আপনি যদি হ্যাঁ মানে ভাই আপনি যদি চলে যেতে হয়, আমরা আশাফ ভাইরে একটু আসি, আপনি একটু ডাকসু নিয়ে একটু কথা বলে যাবেন, যে ডাকসুর ইলেকশন আসতেছে, জি এটা নিয়ে যদি একটু বলেন, এটা নিয়ে যদি একটু বলেন, দুইটা নিলেই তারপর আমরা যে এখন বলেন। এখন বলবো আপনি কয়টার সময় যাইতে হবে যদি আপনি বলেন? মানে 10টায় আমার পরের শুধু 10টা বাজতে 2-3 মিনিট বাকি। আচ্ছা তাহলে আপনি 2 মিনিট একই বিল্ডিং আছে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে এইবারে যে ডাকসু দেখছি সেটা আমার কল্পনার মধ্যে ছিল না। ডাকসু হচ্ছে বাংলাদেশের তখনকার পূর্ব বাংলার সমস্ত আন্দোলনের একটা প্রতীক। এইটা হলো তার মানে লাইট হাউস বলেন। কিন্তু এইবার এত বড় অভ্যুত্থানে যে আমি বললাম না তো রক্ত, মানে একটা নদীর সাঁতরে আমরা ডাকসু কিনে আসলাম। ভোট যখন হচ্ছে তখন এইখানে দেখছি যে না রাজনীতির ভিত্তিতে করা চলবে না, দলের ভিত্তিতে করা চলবে না। অদ্ভুত। তাহলে জুলাই আকাঙ্ক্ষা কি হবে, কে বাস্তবায়ন করবে, কে দেশের সংস্কার করবে? আপনার এলএসি মানে স্কুল অফ ইকোনমিক্স যেমন সারা দুনিয়াকে অর্থনীতি শিখায় বা তার ওয়েলফেয়ার ইকোনমিক্স শিখায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশকে তো জ্ঞানের বাতি দেবে, তাদেরকে আপনি রাজনীতি থেকে দূরে রাখছেন। সেই ভোট হচ্ছে, এটা রেজাল্ট কি দাঁড়াবে আমি নিজে এখনো বুঝতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস মনে করি, যারাই চেষ্টা করুক, ঢাকা ইউনিভার্সিটি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে আর্মি আসবে। আপনি জানেন তো যে আর্মি আবার বলে দিয়েছে না আমরা যাবো না, আমাদেরকে সরকার বলে নাই, আমরা ওখানে যাবোই না। মানে কি ধরনের বিদেশি রকম অবস্থা হয়ে গেছে। এই অ্যাডমিনিস্ট্রেশন চাইছিল যে ডিপলিটিসাইজেশনের যাতে ধারাটা অব্যাহত থাকে। দিস উইল বি ব্রোকেন। এই নির্বাচনের পরে ধীরে ধীরে দেখা যাবে ওই ফিল্টারে পানি খাইয়ে আপনি ভোট পাবেন না, বরঞ্চ আপনাকে বলতে হবে জুলাইয়ে যে রক্ত গেছে সেই রক্তের আমরাই শোধ করবো। ছাত্র আন্দোলনের, মুক্তি আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের এবং সংস্কার আন্দোলনের আমরাই হচ্ছি ভ্যানগার্ড, এবং দে উইল বি দি ভ্যানগার্ড। আমি তাই মনে করি। মান্না ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মান্না ভাইয়ের আরেকটা শোতে যাইতে হবে, সেজন্য মান্না ভাইকে একটু ধন্যবাদ দিয়ে একটু বিদায় জানাই। আমরা একটু আশরাফ কাছে ভাই আপনার কাছে আসি। দুইটা বিষয় মান্না ভাই আজকে যে বিষয়টা তুললেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আগামী আরো 25, 30, 40, 50 বছর ধরে এই চর্চা আমরা করতেই থাকবো, যে কেন ওই সময় একটা জাতীয় সরকার হয় না, কেন সংবিধানের মাধ্যমে আমাদের একটা শপথ নিতে হয়েছে, কেন আমরা শহীদ মিনারের শপথ নেই নাই, কেন আমরা আর্মিকে এখানে আর্মির কাছে গেছি, গিয়ে আমরা সবাই মিলা এটা বলছি। এইটারটা নিয়ে আপনার একটু মানে মতামত, বা এটা বলি যে কেউ কি আসলে সেই সময় এটা বলে নাই, বা কারো মাথায় সেটা আসে নাই, না আসলে এটা কারণ কি? এবং আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদ্দূর চিনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে এইটাই করার কথা। আমি মান্না ভাইয়ের সাথে একমত যে উনি আইসা দেখবেন কোনটা কাগজ কলমে ঠিক আছে, কোনটা আইনানুগ হয়েছে। কারণ মানে এইটা ওনার প্র্যাকটিসের মধ্যে নিশ্চয়ই আছে যে উনি মানে কোনো একটা জায়গায় গিয়ে হঠাৎ করে এটা তিনি করবেন না। আপনি যদি একটু বলতেন আশা ভাই। দেখুন আমরা জুলাই অগাস্টে আমরা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটাকে ভাঙলাম এবং প্রচলিত রাজনৈতিক ধারাকেও ভাঙার চেষ্টা করলাম, কিন্তু ঠিক 72 ঘন্টার মধ্যে আমরা ওই জায়গায় থাকতে পারলাম না। দেখুন অপশন 1 ছিল এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যদি বিপ্লবী শক্তি হিসাবে সরকার গঠন করত। অপশন 2 হচ্ছে যে তারা কোনো শক্তি না,
তারা জুলাইয়ের 1 তারিখেও 45 জন ছিল। অতএব আপনি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার করতেন। অপশন 3 হয়েছে যে আপনি সাংবিধানিক পথে গেছেন এবং ওই অনুযায়ী আপনি শপথ নিয়েছেন। কিন্তু প্রথম দুটি অপশনের ব্যাপারে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের স্তরে কথাবার্তা হয়েছে, কিন্তু যারা ক্যান্টনমেন্টে গেছেন, যারা গণভবনে গেছেন, তারা তো এস্টাবলিশমেন্টের পক্ষের শক্তি। তারা এস্টাবলিশমেন্টকে কন্টিনিউয়েশন দেওয়ার জন্য গেছেন, তারা সেটাকে টিকিয়ে রাখতে চেয়েছেন। ধরেন বিএনপি ভয় পেয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করা হলো, আমার কপালেও যেন এরকম কখনো না ঘটে, অতএব আমি এরকম কিছু করব না যেটা আগামীতে আমাকে কি শিক্ষা দিবে। কিন্তু বিপদ যেটি হচ্ছে সেটি থেকে আপনার মেজাজটি চেঞ্জ হয়ে গেল। আপনার ভেতরে যে আমরা কঠোরতা দেখতে চাইলাম গণ অভ্যুত্থানের, যেই সংস্কার, যেই বিচার, গণহত্যার বিচার, সেইটি থেকে আপনি তখন সরে গেলেন। আপনি একটি রেগুলার সরকারের মতো আচরণ করতে শুরু করলেন, গণ অভ্যুত্থান সরকারের মতো আচরণ করতে পারলেন না। আমার ধারণা এর সুতা বাঁধা ছিল তার পরিচয়ের জায়গা থেকেই। এর একটি আক্ষেপ আমাদের মধ্যে তৈরি হলো। এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে এটি আগামীতে কোনো এক সময় প্রশ্ন হয়তো উঠবে, কিন্তু এটি যে আমাদের প্রতিদিনের কাজে বাধা দিবে, প্রতিদিনের দিক পথ নির্দেশনায় প্রতিবন্ধকতা তৈরি করবে, সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আপনি এখন জুলাই ঘোষণাপত্রে এসেও বলছেন আপনার সরকারের ম্যান্ডেট হচ্ছে সেই সংবিধানের ধারা। তাহলে আমার গণ অভ্যুত্থান কোথায়? এখন কিন্তু এটা একটা ডিসজয়েন্টেড ঘটনা। আপনি জুলাই সনদেও তাই দেখবেন, কেননা একটি ভুল থেকে আরও 3টি নতুন ভুলের জন্ম হয়। আগামীতে আপনি জানেন খালেদ, এখানে রাজনীতির বাতাস কত দ্রুত বদলায়। আগামীতে কোন বাতাসে কোন সরকারের অস্তিত্ব, কার এক্সিট, কিভাবে প্রশ্নের মুখে পড়বে আমাদের কিন্তু ধারণা নাই। কিন্তু আমরা যেটি চেয়েছিলাম যে সরকারটির আইডেন্টিটি যাই হোক, সে যেন কাজে তার পরিচয় দেয়। আমাদের আজকে আপনার সাথে এত প্রায় 12 মাস পরে এসে একই কথা আমরা কেন আলাপ করছি? কারণ পারফরমেন্সটি আমরা দেখতে পাইনি, তাদের কাজ আমরা দেখতে পাইনি, তাদের অনেক ভঙ্গিমা দেখতে পেয়েছি। তারা ব্রেকিং নিউজ হয়েছেন, স্ক্রলে। আশা ভাই, আমার শুধু মাঝখানে দুইটা জিনিসের প্রশ্ন। তখন যদি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করা হইতো, ওইটাই স্বাভাবিক ছিল না? আমি কিন্তু জার্মানি থেকে এইটা ভাবতেছিলাম। আমি ভাবতেছিলাম কি, আমার তো ছোট মন, তো ছোট মন হিসেবে আমি ভাবতেছিলাম যে এটা হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এটা হওয়া উচিত, একটা পুরোপুরি বিপ্লবী সরকার। এইটা ভাবতেছিলাম হচ্ছে হৃদয়ে, আর মগজে ভাবতেছিল আর্মি এটা দখল করে নিয়ে চলে যাবে। কিন্তু যেই ধরনের এটা সরকার হইছে ওইটা আমি ভাবি নাই আসলে, মানে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিতে বরাবরই রিলাক্টেন্ট, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের টিম করতে হলে আমি যত সমালোচনা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের বাইরে লোক চিনে না, তো উনি ওই 2-3টা লোকই চিনে, মানে উনি আর কি করবে? তো এইটা কি আসলে হাইন্ডসাইট যে নাহিদ ইসলামের নেতৃত্বে যদি একটা বিপ্লবী সরকার হইতো, এইটা মানে এটার পসিবিলিটি কতটা ছিল? মানে আপনি কি বোঝেন যে এটা কি কথা উঠছিল যে তোমরা নিয়ে নাও, তোমরা বসে পড়ো বাবু? আমার মনে হয় কথা উঠেছিল এবং বাস্তবতাও তাই ছিল। ওই আমরা 36 দিন ঢাকার সমস্ত রাস্তায় মানুষের যে মুখচ্ছবি দেখেছি, তার চিন্তার ধরন দেখেছি, তারা সবাই ছাত্রনেতাদেরকে, দেখুন আজকে অনেক বিতর্ক হতে পারে, কে দুর্নীতি করেছে, কে প্যারিস হিলটনের মতো ঘুরে বেড়ায়, হ্যাঁ, কিন্তু ওই দিনে 5ই অগাস্টে নাহিদ ইসলাম জাতির নায়ক এবং সে হিরো, এবং তার নেতৃত্বে 10 থেকে 15 লক্ষ লোক ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। তখন যদি নাহিদ সরকার গঠন করত এবং তার উপদেষ্টা হিসাবে বিভিন্ন জায়গায় লোকজন রাখতো এবং কিছুটা সেমি এস্টাবলিশমেন্ট, সেমি বিপ্লবী নাহিদকে দিয়ে সেটি তখন সম্ভব ছিল, তাহলে আপনি একটা ভিন্ন স্বাদের বাংলাদেশের অস্তিত্ব অনুভব করতেন। আমরা যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত করছি, শুরুতেই তো আমরা সেই জায়গায় হোঁচট খেয়েছি। আমি কিন্তু জাতীয় সরকারের কথাও বলছি না, বরঞ্চ একটা বিপ্লবী সরকার ছিল, ওই বিপ্লবের পরবর্তী পদক্ষেপ। আমি জাতীয় সরকারের কথা বলছি না। এইখানে একটু জানার, মানে মানবে কিছুটা ইঙ্গিত করলেন, এই বিপ্লব যারা করলো তারা কি এইটা মনে করলো যে তাদের বিপ্লবের স্পিরিট ডক্টর মোহাম্মদ ইউনূস ধারণ করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের দরকার ইন্টারন্যাশনালি রিকগনাইজড হওয়ার জন্য, বা আর্মির সাথেও একটা বোঝাপড়া, বা অন্য ক্ষমতার কেন্দ্রগুলির সাথে একটা বোঝাপড়ার জন্য? মানে তারা আসলে কি ভাবতেছিল সে সময়, এবং বিএনপি বা জাতীয় সরকার থেকে এতটা দূরে নিজেদেরকে কেন রাখতে চাইলো? মানে বিএনপি তো কাউকে পাঠাতেই পারতো, যে ঠিক আছে মির্জা ফখরুলও হইল না, অন্য কাউরে তো একটু পাঠাতে পারতো, লোক তো ছিল। নাহিদ ইসলামের সাথে পরবর্তীতে আমার অনেকবার এই বিষয়ে কথা হয়েছে। নাহিদদের প্রথম আশঙ্কা ছিল সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করবে,
এবং শেখ হাসিনা চলে গেছে, প্রথম কথা শেখ হাসিনাকে এইভাবে বিদায় দেওয়া, এগুলো তাদের একটা ধারণা হয়েছিল যে আর্মি তো তাকে শেল্টার দিয়ে দিল, আর্মি তো তাকে গণ অভ্যুত্থানের মুখে ফেলে গেল না বা ফেলে দিল না। কাজেই সেনাবাহিনী এরকম একটি অনুন্নত গণতন্ত্রের দেশে এরকম মওকা হাতছাড়া নর্মালি করে না। কাজেই তারা ক্যান্টনমেন্টের ব্যাপারে কিন্তু অনীহ ছিল। তাদের কেউ কেউ কিন্তু চাংখারপুলে বসেছিল, ক্যান্টনমেন্টে যায় নাই, এবং চ্যানেল 24-এ গেছে কিন্তু ক্যান্টনমেন্টে যায় না। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তারা প্রফেসর ইউনূসকে চেয়েছে একটা ইন্টারন্যাশনাল লেজিটিমেসির জন্য, ক্রেডিবিলিটির জন্য। এখানে আরেকটু ভালো করে বলেন, আমাদের যেহেতু একটু সময় থাকে আপনার ভাই, একটু আরেকটু ভালো করে বলেন। সেইটা হচ্ছে, আমি তো একদম খবর মানে রাখতেও ছিলাম, পরে আমি বিশ্লেষণও করে দিচ্ছি। আর্মি যদি ঢাকার প্রবেশ মুখে তার বাধা প্রত্যাহার না করত, 4 তারিখ গভীর মানে যেটা 5 তারিখ মানে আইসা পড়ছে যে রাতটা আর কি, ওই রাতটাতে সে যদি আস্তে আস্তে এগুলি প্রত্যাহার না করতো সিস্টেমেটিক্যালি, মানে উইথ মিলিটারি প্রিসিশন, তাইলে কিন্তু 5 তারিখে কি হইতো আমরা এখনো জানি না। আর্মি কিন্তু এটা প্রথমে প্রত্যাহার করছে, এটা সবচেয়ে বেশি নিশ্চয়ই নাহিদ মাহফুজরাই জানে। এখন আর্মি কিন্তু এমন একটা অবস্থায় তৈরি হয়েছে যে এটা আসলে শেখ হাসিনা না পালায়া উপায় ছিল না, মানে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে তারা কি শেখ হাসিনাকে মানে আর্মিকে প্রতিপক্ষ ভাবাটা কি মানে মানে এডুকেটেড ডিসিশন গেস না ইনফর্ম গেস ডিসিশন? না না না, প্রতিপক্ষ হচ্ছে ক্ষমতার প্রতিপক্ষ, মানে শেখ হাসিনা পলায়নের পরে ক্ষমতার প্রতিপক্ষ। ওরা কিন্তু সাংঘাতিকভাবে ভ্যালু করে সেনাবাহিনীর অবস্থান, বিশেষ করে শেষ 3 দিনে। 5ই আগস্ট সকালে তো বটেই, এবং আমরা বলে থাকি এটা তো গেম চেঞ্জিং অ্যাক্ট। ওই দিন যদি আর্মি ব্যারিকেড না তোলে, মানুষকে ঢাকায় ঢুকতে না দেয়, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানটি এরকম পিসফুলি হয় না। আর আর্মির, এবার আপনাকে আমি উল্টো দিকে বলি, আর্মির এর বাইরে বিকল্প ছিল না। বিকল্প ছিল আরো কয়েক হাজার মানুষকে মেরে ফেলা। সেটা তো আর্মি গত 3 দিনেও করেনি। কাজে আর্মি ওই পথে যাবে কেন? আপনি যদি ঢাকার 5টি পয়েন্ট দেখেন, উত্তরা, বসিলা, যাত্রাবাড়ি, বাড্ডা, এমনকি মিরপুর, সেখানে যেভাবে মানুষ জড়ো হচ্ছিল, ওইটা একটা ডিসাইসিভ ডে। ওই দিনে আর্মি ওই ডিসাইসিভ ডের পক্ষে কাজ করেছে, কিন্তু আর্মিকে মনে হয়েছে যে ক্ষমতার প্রতিপক্ষ না। আসলে আমি আজকে এই ছোট্ট আরেকটা পয়সা দেই, সেইটা হলো শেখ হাসিনা আর্মিকে ডাকছিল লাস্ট রিসোর্ট, পুলিশ, র্যাব, বিডিআর, কাউ আসলে বিজেপি কেউ কন্ট্রোল করতে পারছে না। আর্মিকে ডাকছে হচ্ছে তারিখ কত ভালো মনে থাকে না, 18 বা 19 তারিখে। 18 বা 19 তারিখ, কারণ ওই দিনও আমি এটা শো করছিলাম, সেই জন্য আমার মনে আছে। সেই 18 বা 19 তারিখে এটা আর্মি ডাকছে, কিন্তু আর্মি ভিতরে মানে আর্মির অধিনায়করা তাদের অফিসারদের, জওয়ানদের সাথে যখন কথা বলতেছে, সেই কথা আবার বাইরে লিক হইতেছে, আমরা কোনো লেথাল ওয়েপন ইউজ করব না। আর্মি যদি মাঠে থাকে, লেথাল ওয়েপন যদি ইউজ না করে, তাহলে সেইটা কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সেই দিন থেকেই। কারণ ওরা পুলিশের কাছে মাইর খায়, আর্মির কাছে গিয়ে আশ্রয় নিছে। আমি অনেক মানে 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 যেগুলি দেখা গেছে তার বাইরের কথাও আমি অনেক কইতেছি, যে তারা ওইখানে গিয়ে আশ্রয় নিছে এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। তো সেটা উপায় ছিল নাটা কি আমরা ওরকম করে কইতে, মানে আর্মি তো এই অভ্যুত্থানে আমি একটা বিরাট পার্ট দেখি আর কি ওদেরকে। না খালেদ, আমি উপায় ছিল না বলছি 5 তারিখ সকালেরটা। তখন মানুষ যেভাবে জড়ো হচ্ছিল, তার আগের 7 দিন কিন্তু আপনি পরোক্ষভাবে আর্মিকে গণ অভ্যুত্থানের পক্ষে দেখেছেন, যে তারা লেথাল ওয়েপন ইউজ করবে না, তাদের কাছে গিয়ে, তাদের এপিসিতে গিয়ে স্টুডেন্টরা আশ্রয় নিচ্ছে বা কাছাকাছি চলে যাচ্ছে, সবই ঘটেছে। নাহলে গণ অভ্যুত্থানটি এভাবে হয় না। কিন্তু নাহিদের সাথে কথায় আমার যেটি মনে হয়েছে, একটি হচ্ছে যে আর্মি প্রতিপক্ষ হয়ে ওঠে কিনা ক্ষমতার পালাবদলের, দ্বিতীয় তারা সেনাবাহিনীর সমর্থিত একটি সরকার করতে চায় নাই, এটিও তারা পরিষ্কার বলেছে 1/11 অভিজ্ঞতা থেকে। তৃতীয় তাদের মনে হয়েছে যে কোনো শিক্ষক বা কোনো একটা অধ্যাপকের চেয়ে একজন প্রফেসর ইউনূস, বিশেষ করে ভারত যেভাবে আগ্রাসী হবে, পলাতক আওয়ামী লীগ যেভাবে রিটালিয়েট করার চেষ্টা করবে, এবং প্রফেসর ইউনূস সাংঘাতিকভাবে বাংলাদেশের একটা দারুণ আইকন, ওরা ওই জিনিসটা চেয়েছে। যেহেতু ওদের অভিজ্ঞতা কম, পরিচয় কম, আপনি বিশ্বাস করেন তারা মানে কয়জনকে চিনতো, আই ডাউট, আমরা তো চিনতামই না, অনেক কম। কাজেই তারা চেয়েছে যে সরকারটি যেন টিকে থাকে। এবং আমি কিন্তু এখন একটা কথা বলি, প্রফেসর ইউনূস বলেই ভারতের তোপের মুখে এই সরকারটিকে প্রথম 3 মাস টিকিয়ে রাখতে পেরেছিল। কেননা তখন সংখ্যালঘুদের নিয়ে, আপনার মানে অন্যান্য বিষয় নিয়ে যত ধরনের সীমান্ত এলাকা এবং শহরে আন্দোলনের চেষ্টা করা হয়েছে, এবং জঙ্গিরা দেশ নিয়ে গেছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে, এটি আরেকটি আফগানিস্তান, সেটি তখন আরও চাউর হয়ে যেত। আমার অবশ্য এটা নিয়ে মানে আপনার থিসিসের বাইরে আমার একটু ছোট এন্টিথিসিস, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পাশে ইন্ডিয়া ছিল না।
কারণ জুলাই থেকে অগাস্ট পর্যন্ত আমরা ইন্ডিয়াকে এর আগের অভিজ্ঞতা থেকে দেখছি যে কোনো বিষয়ে শেখ হাসিনাকে একটা সাহস দেওয়ার জন্য, পাশে থাকার জন্য একটা বিবৃতি দেয়, বক্তৃতা দেয়, এই দেয় সেই দেয়। এই জুলাই আগস্টে আমরা শেখ হাসিনাকে সেখানে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে এইটা এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একটা বড় সাহায্য সৃষ্টি করছে, যে মানুষ সাহস বা বল ভরসা পাইছে যে না, শেখ হাসিনার সাথে ইভেন ইন্ডিয়াও নাই। এবং ইন্ডিয়াতেও শেখ হাসিনাকে কিন্তু জনসমক্ষে আসতে দেওয়া হইতেছে না, উনি কোনো প্রেস কনফারেন্স করতে পারতেছে না। আমার কাছে মনে হয় উনি আক্ষরিক করতে বন্দি আছে এখন, গৃহবন্দী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস না থাকলে, মানে আমি জানি না ডক্টর ইউনূস না থাকলে। আর মিডিয়ার কথা যেটা আপনি বললেন যে ওইটা আসলেই কয়েকটা মিডিয়া ওরা মজা পেয়ে গেছে, বাংলাদেশের লোক ওদেরকে গালি দিতে গিয়ে বেশি দেখছে। এমনিতে ওদের টিআরপি খুবই লো, বিশ্বাসযোগ্যতা খুবই 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 লো। কারণ হচ্ছে যে আমি ডয়েচে ভেলে বাংলা ভাষা বিভাগের প্রধান ছিলাম, কলকাতা বা পশ্চিমবঙ্গ আমার জুরিসডিকশনে বা আমার ইয়াতে ছিল। আমি জানি যে ওদের আসলে গ্রহণযোগ্যতার লেভেলটা একদমই এইটাতে ছিল। তো সেই জন্য আমি বলতেছি যে আমার মনে হয় যে আমরা যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এটা হইতো না, এটা আমি জানি না, এটা তো আর এখন পরীক্ষা করার সময় না। কিন্তু আসলে আপনি আমার একটা জিনিসের জবাব দেন, আর্মি নিল না কেন? ওরা নিয়ে নিলেই বা কে কি কইতো ওই সময়, এই ললেসনেসের সময় আর্মির কি সমস্যা? আচ্ছা, আমার একটা থিওরি আছে, হ্যাঁ। সেটা হচ্ছে সেনাবাহিনী যখন পাওয়ার টেক ওভার করে হ্যাঁ। তার কিছু বেনিফিটকেও সে তার বাহিনীর ভেতরে প্রচার করে, যে আমরা গভর্নেন্স নিলে এরকম হবে, আমাদের ইউএনএ এরকম হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরকম হবে। বাংলাদেশ সেনাবাহিনী এর সব বেনিফিট এখন এনজয় করে এবং তার আন্ডারে বিশ্ববিদ্যালয় আছে, আপনি সেনা কল্যাণ সংস্থার ব্যবসা প্রতিষ্ঠান, মানে সোয়াবিন তেল থেকে সিমেন্ট পর্যন্ত আছে, এলএনজি পর্যন্ত। সেনাবাহিনীর কি দরকার ক্ষমতা টেক ওভার করার? উল্টো সেনাবাহিনীর ক্ষমতা নিলে সে যে কোশ্চেনের মুখে পড়বে সেটি ধারণ করার অবস্থায় সেনাবাহিনী নাই। আরো একটা কথা বলি, আপনি সেই সেনাবাহিনীকে আমরা মনে, জিয়াউর রহমান, কর্নেল তাহের, খালেদ মোশাররফের সেই সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনী না। আমি প্রায় বলে থাকি এই সেনাবাহিনী কর্পোরেট সেনাবাহিনী, যারা এমবিএ করে, বিবিএ করে, যাদের ম্যানেজমেন্টের ট্রেনিং নিতে বেশি ভালো লাগে। কাজে এই সেনাবাহিনীর মধ্যে কিন্তু ক্ষমতা টেক ওভারের নেশা ওইভাবে আর অটুট নাই। আর দীর্ঘদিন এই যে গণতান্ত্রিক শাসনে অ্যাপয়েন্টেড হতে হতে তারা আমার ধারণা কিছুটা পেশাদারি জায়গায়ও ফেরত গেছে। তারা চেষ্টা করবে যে তাদের ভূমিকা অটুট থাকবে, এরকম একটি সরকার যেন থাকে। এইটি কিন্তু তারা নিশ্চিত করেছে। সরকারের ভেতরে তাদের অন্তর্ভুক্তি থাকুক আর না থাকুক, তাদের ব্লেসিং যেন না কমে। ওকে, কি আশা ভাই, আমি যেহেতু কথাটা উঠলো সেটার জন্য আমি এটা বলতে চাইছিলাম আর কি, যে মানে ওই সময় যদি সেনাবাহিনী ক্ষমতাটা টেক ওভার করতো, ছাত্ররা ছাড়া তো কেউ আর, বা ছাত্ররাও যে এটা বিরোধিতা করছে এটা তো আর আমরা জানতাম না। মানে ছাত্রদেরকে, মানে জুলাই আন্দোলনটাকে স্বীকার করে আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এখন আসলাম, কয়েক মাস পরে নির্বাচন দিয়ে দিব, এটা তো ওদের জন্য একটা ভালো ফর্মুলা ছিল মানে ওই সময়। এখন যেমন নিতে গেলে তারা অনেক প্রতিরোধের সম্মুখীন হবে। এনসিপি বলতেছে হাড্ডি আর ইট টিট নাকি খুলে নিয়ে চলে আসবে। ওই সময় তার ওই ঝামেলা ছিল না, ওরা তো কি কি বলে, ইন্টারেস্টিং। তো ওইটা না কইরা কি আসলে মানে মানে একটা তো আছে, আপনি যেটা বললেন আমি মানি যে আমি তো সব কিছুই পাইতেছি, তাহলে আর আমি নিমু কেন? কিন্তু ভাই স্টেট পাওয়ার তো অসাম, মানে এতই অসাম যে ধরেন স্টেট পাওয়ার একটা ছোট নমুনা হচ্ছে একটা ডিসি। তো আমার বন্ধুরা যখন ডিসি হয়েছে আমি দুই একবার তাদের এখানে বেড়াইতে গেছি, তাদের চেহারা, তাদের চাহনি, মানে স্টেট পাওয়ার ইজ অসাম ভাই। আপনি যত কথাই বলেন, এটা 2 মাসের জন্য এটা ইন্টারেস্টিং। কিন্তু এটা আপনার কাছে কি মনে হয় যে আসলে আর 2 লাইন বলবেন কিনা যে আর্মির আর কোনো বাধা আছে? আমি আর 2টি লাইন বলতে চাই। আপনি যদি ইউএন এর রিপোর্ট দেখেন, ইউএন এর রিপোর্টে কিন্তু 15 বছরের দুঃশাসনের ঘনিষ্ঠ সঙ্গী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। এবং আপনার মনে আছে যে ডিজিএফআই এর যে আপনার সেল, যেখানে আয়নাঘর, যেখানে মানুষকে গুম করা হয়েছে, এগুলো সব তো বাংলাদেশ সেনাবাহিনীর। কাজেই সেনাবাহিনী আমার ধারণা না ভাই, এখানে একটু আমার আপত্তি আছে। ডিজিএফআই তো সেনাবাহিনী না, ডিজিএফআই তো হাসিনা না, শেখ হাসিনা না। অবশ্যই অবশ্যই, কিন্তু ডিজিএফআই এর সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নাই ভাই। ডিজিএফআই এর কাজ হচ্ছে সেনা প্রধানের চেকে রাখা, রাইট। কিন্তু সেখানে যাদের পোস্টিং হয় তারা কোত্থেকে আসে? আসুক। এবং আইসা অস্বীকার করে, তো আইসা অস্বীকার করে ডিজিএফআই সবচেয়ে বেশি প্যারা সেনাবাহিনীর প্রধানদের দেয়। ডিজিএফআই থেকে বিদায় নিয়ে গিয়ে সে আবার সেনাবাহিনীতেই তো যায়। হার্ডলি ডিজিএফআই চিফ কোনোদিন কমান্ড পোস্ট আর পাইছে আমি আর দেখি না। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে অন্তত 20-25 জন টপ জেনারেলের ব্যাপারে যে অভিযোগগুলো আছে, যে আপনি দেখেছেন প্রায় 14 জন অভিযুক্ত হয়েছেন ইতিমধ্যে, ডিজিএফআই চিফ সহ অন্যরাও,
সেনাবাহিনী হয়তো ঠান্ডা মাথায় এই জিনিসটাও ভেবেছে যে আমরা যদি এখন ছাত্রদেরকে তাদের মতো করে এগিয়ে যেতে দেই, আগামীতে এই প্রশ্ন কম উঠবে। ইউএনের রিপোর্ট কিন্তু আমার ধারণা সেনাবাহিনীকে বেকায়দায় রেখেছে, কেননা ইউএন খুব ঘনিষ্ঠভাবে তাদেরকে ইন্টারভিউ করেছে, তাদের পরিস্থিতি জানতে চেয়েছে। দেখুন, আমরা গ্লোরিফাই করছি জুলাই আগস্টের শেষ কয়েকদিন, কিন্তু আমরা 15 বছরের খতিয়ান কিন্তু খুঁজে দেখিনি। কাজেই সেনাবাহিনী হয়তো নিজেকে কিছুটা অফসাইড রেখেছে যাতে করে ওই ডিসকাশনটাও না ওঠে। আর প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকার তাদের একটা চেষ্টা ছিল। আর আমার ধারণা জেনারেল ওয়াকারুজ্জামানের প্রজ্ঞাও কাজ করেছে। আপনার সাথে আমি পুরোপুরি একমত। কোনোভাবে ক্ষমতা নিতে পারা বাংলাদেশের প্রধানতম নেশা, সেটি শুধু সেনাবাহিনীর না, সেটি আমাদের সুশীল সমাজের সবারই। কাজে ওই জায়গা থেকে নিজেকে নিবৃত্ত রাখা, এটা একটা দারুণ কাজ উনি দেখিয়েছেন। আচ্ছা আশরাফ ভাই, সেনাবাহিনী নিয়ে কথা বলতেছি, এটা আমার শেষ প্রশ্ন। আপনি যখন 15, 20, 50 বছর পরে ইতিহাস লিখবেন, সেনাপ্রধানকে আপনি সফল বলবেন না ব্যর্থ বলবেন? এখনকার সেনাপ্রধান মানে ওর দায়িত্ব ছিল বাংলাদেশের সংবিধান মাইনা চলা, মানে উনি যেটা মনে করেন আর কি, সেইটা কি উনি করতে পারছেন? উনার দেশের হেড অফ স্টেটকে পদত্যাগপত্র নিয়া বা না নিয়া একটা সিভিলিয়ান হিসাবে আরেকটা দেশে নামাইছেন। আমি জানি যে সিভিলিয়ান হিসেবে নামাইছেন কারণ উনি কোনো প্রধানমন্ত্রীর প্রোটোকল ইন্ডিয়া গ্যাপ পায় নাই। আমি অনেকভাবে চেষ্টা করে খোঁজ করে নিয়েছি, তার মানে উনি একটা সিভিলিয়ান হিসেবে নামছেন। তো প্রধানমন্ত্রীকে আপনি দেশ থেকে ভাগাইছেন সিভিলিয়ান হিসেবে, আপনি সেনাপ্রধান হিসেবে কি হিসাবে বিবেচিত হবেন? মানে ভালো সেনাপ্রধান, খারাপ সেনাপ্রধান, কি সেনাপ্রধান? এই প্রশ্ন আমি নিজেকে অনেকবার করেছি এবং আমি এর প্লাসেস বলতে পারবো, মাইনাসেসও বলতে পারবো। জেনারেল ওয়াকারুজ্জামান যেই রোলে ছিলেন, দিন শেষে আমি তাকে একজন ভালো সেনাপ্রধান বলবো, কেননা উনি ওই নৈরাজ্যকর পরিস্থিতির, আপনি জানেন ওবায়দুল কাদের বলেছিলেন 5 লক্ষ লোক কচু কাটা হবে, 5 জনও কিন্তু হয়নি আওয়ামী লীগের। কাজেই এইটা সম্ভব হয়েছে সেনাবাহিনীর ভূমিকার কারণে। দেখুন, আজকে দেখতে কেমন লাগতো রুয়ান্ডা বুরুন্ডির মতো যদি আমরা রাস্তার পাশে ল্যাম্প পোস্টে আওয়ামী লীগের নেতাদের কালো কোট পরা ঝুলতে মহিলাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, যাতে করে আপনি ওই দিন আমি গণভবনে যখন গিয়েছি আমার মনে হয়েছে এটা একটা দারুণ কাজ উনি করেছেন, কারণ ওখানে হাড়হাড্ডি অবশিষ্ট থাকতো কিনা আমি সন্দিহান। কাজেই আমার মনে হয়েছে পরবর্তীতে এই যে অন্তর্বর্তী সরকার আসা অথবা বাংলাদেশের যে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, সরকারি কর্মকাণ্ড টিকিয়ে রাখা, এমনকি পুলিশের অনুপস্থিতিতে পুলিশিং করা, এই জাতীয় বেশ কিছু কাজ উনি করেছেন, যেটি আমি তাকে বলবো যে তার একটা দারুণ নৈপুণ্যের উনি পরিচয় দিয়েছেন। শেষ প্রসঙ্গ, আমরা অনেকক্ষণ কথা এই প্রসঙ্গে বললাম যে ডাকসু নিয়ে যদি একটু কথা বলেন আশরাফ ভাই। আমরা ডাকসুর কথা শুনে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। যে ডাকসুতে মান্না ভাই বলতেছেন যে এটা একটা অন্যরকম ডাকসু ক্যান্ডিডেট, আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, প্রথম কথা, এটি আমাদের যে চিরায়ত ডাকসু কিংবা জাকসু তার সাথে কিন্তু মিলছে না, কারণ আমরা একটা হই হই রই রই রাজনৈতিক প্রোপাগান্ডার মিছিল, মিটিং, নির্বাচন, হল দখল, মাঠ দখল ইত্যাদিতে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি কিন্তু এখন প্রতিষ্ঠান হিসাবে অত শক্তিশালী জায়গায় নাই। আপনি বাজারে যত চোখ রাঙানিয়ে দেখুন না কেন, কেননা হাসিনার জন্য 50% দেয়াল লিখন ছিল, রাজনীতি সংস্কৃতির জন্য 50% ছিল। যদিও আমাদের রাজনীতির বন্ধুরা ওটা মানতে চান না, ওনারা ভুলে গেছেন। কাজেই জাকসুতে যখন ব্যক্তির পরিচয় আসছে, তাদের অরাজনৈতিক সংগঠনের পরিচয় আসছে, সেটি একটি নতুন ফ্লেভারের ডাকসুর জন্ম দিবে। অতীতের রাজনৈতিক ডাকসুর সাথে আপনি মিল খুঁজে পাবেন না, কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে রাজনীতির ওই চেহারাটাই দেশকে শাসন করবে, ডাকসুকে শাসন করবে। আমি যদি আপনাকে বলে থাকি যে রাজনীতির ওই চেহারাটা অ্যাবান্ডেন্ট, ওই চেহারাটা কনভেনশন, আমরা একটা ডিসরাপটিভ রাজনৈতিক সময়ের অপেক্ষায়, এবং ডাকসু দিয়ে তার সূচনা হতে পারে। আসলে আমার একটা প্রশ্ন আছে, আপনি যেহেতু অগ্রজ সাংবাদিক, আপনার কাছ থেকে তো শিখতেও হইব। জিনিসটা হইল, আমি ডাকসু ক্যান্ডিডেটের কারো সাথে, মানে ডাকসুর ক্যান্ডিডেসি ঘোষণা করার পরে তাদের কারোর সাথে আমার কথা হয়নি, কিন্তু তাদের কথা আমি শুনছি বিভিন্ন চ্যানেলে। কিন্তু আশরাফ ভাই, আপনি বলতেছেন বটে তারা আলাদা, কিন্তু আমি তো তাদের কথার মধ্যে নতুন কিছু পাইতেছি না। যোগাযোগের ছাত্র হিসাবে নতুন আমি কি পাইতেছি না সেটা আমি বলি। মার্শাল মেকলুহান আমাদের দার্শনিক বলছে মিডিয়াম ইজ দ্য মেসেজ। আমি বলার আগেই জানি যে সাদিক কাইম কি বলবেন, আমি বলার আগেই জানি আবিদ সাহেব কি বলবেন, আমি বলার আগেই জানি উমামা ফাতেমা বা ব্যাং মোল্লার কি বলবেন। তাহলে আমি কেন
উনার সঙ্গে আর বসমো একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ইউনিয়ন, যেটার আসলে বৈধ মেয়াদ 1 বছর বা 2 বছর হওয়ার কথা। ওয়াই আমার এক সপ্তাহের একটা অনুষ্ঠানের জন্য তারা এত ইম্পর্টেন্ট হবে? মানে আপনি আমার যদি একটু আলো দেখাইতেন, তাহলে আমি পরের সপ্তাহে বসতে চেষ্টা করবো ওনাদের সাথে। আচ্ছা, আপনি কেন জানেন যে এই তিনজন কি বলবেন এটা আপনি আগেই জানেন, কারণ তাদেরকে তো আপনি গত 12 মাস কথা বলতে দেখেছেন, বিতর্ক করতে দেখেছেন, বিতর্কের অংশ হতে দেখেছেন। তারা কিন্তু আমাদের কাছে এখন পরিচিত। আপনি একবার খেয়াল করুন, এই যে গণ অভ্যুত্থানের তরুণদের নিয়ে যত আলোচনা হয়েছে, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলকে এত বিতর্ক, এত সমালোচনা, এত আলোচনার অংশ হতে হয় নাই। আপনি খেয়াল করে দেখেন। আমি কিন্তু মনে করি যে ওরা যেহেতু নতুন, ওরা ফ্রেশ, এবং আমাদের কারো কারো কষ্ট হচ্ছে মেনে নিতে যে ওরা সেন্টার স্টেজে চলে এসছে, মূল রাজনীতিতেও ডাকসুতেও। কিন্তু যেই জায়গাটা আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, 16 বছর তো বিরাজনীতিকরণ হয়েছে, সেখানে তো রাজনীতি কোনো চর্চা হয়নি, দলীয় রাজনীতিরও হয়নি, আদর্শের রাজনীতিরও হয়নি। এরা কিন্তু কেন বিভিন্ন পাঠাগারে গেছে, বিভিন্ন আপনার বৈঠকে আয়োজনে গেছে, কেন জামাত শিবিরের কাছে গেছে? বিকজ আপনি তো তাদেরকে কোনো নিয়মতান্ত্রিক আশ্রয়ে থাকতে দেননি। এটা একটা অদ্ভুত। আসলে আমার ডিসকন্টেন্টটা অন্য জায়গায়। আমি আপনার বলি, আমি উনাদেরকে গত 12 মাস ধরে শুনতেছি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কথা বলার জন্য। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে উনারা অ্যাক্টর, কখনো কখনো হিরো, বা বেশিরভাগ সময় হিরো। কিন্তু উনারা যখন ডাকসুতে ইলেকশন করতে আসছেন, উনারা যদি ডাকসুতে আমাকে ইউনিভার্সিটি, স্টুডেন্টস ইউনিয়ন, ভবিষ্যতের রাজনীতি, মানুষের, ছাত্রদের, ওইটার ক্ষেত্রে ওইটা কি খুব বেশি বলতেছেন? আমি বলতেছি উনাদেরকে এখনো আমি সেন্ট্রাল রাজনৈতিক নেতাই দেখতে পাচ্ছি, ছাত্র নেতা না। উনি শফিক মানে সাদিক কায়েম কথা বললে আমার কাছে মনে হচ্ছে যে একটা তরুণ শফিকুর রহমান সাহেব কথা বলতেছেন, একটা তরুণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি আবিদুল ইসলাম সাহেবের মধ্যে দেখছি, কারণ আমি তারেক সাহেবকে অনেকদিন দেখি না। তো এইটার থেকে আমার মানে এইটা তো আমি চাই নাই আসলে। মানে ওরা যদি যেমন বড় প্রতিষ্ঠানে কাজ করলে আমরা একটা ছোট ছোট তাহা উহা হই, ওইটা তো আমরা চাই নাই, কিন্তু তাদের মধ্যে তো আমি ওইটাই দেখি। আপনি একদম রাইট। এবং তারা কি হয়েছে, অ্যাট দ্য এজ অফ 25 তারা তো কেউ কেউ জাতীয় পর্যায়ের আলোচিত ব্যক্তিত্ব হয়ে গেছেন, এমনকি উমামা ফাতেমা। কাজেই এখন কিন্তু তাদের মাপে নিজেকে ছোট করে ডাকসুতে আসতে হচ্ছে। তারা তো এর আগে জাতীয় নেতা হয়ে গেছেন, জাতীয় বিষয়ে বক্তৃতা দিয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছেন। আপনি যে তিনজনের নাম বললেন বা আমি একজনের নাম বললাম, এখন এটি আর ছাত্রত্বের মতো যাচ্ছে না। তাদের এখন মাল্টিপল হ্যাট হয়ে গেছে। সে দিনের বেলা একসময় বলছে আমি ডাকসুর, একসময় বলছে আমি নাগরিক পার্টির, একসময় বলছে আমি জাতীয়তাবাদী দল অথবা জামাতে ইসলামীর লোক। এটি কিন্তু আছে, এটিও একটি বাস্তবতা। আগে আমরা কি দেখতাম, তারা ছাত্র নেতা, তারা ডাকসুর প্রতিনিধি হন, কোনো এক সময় বড় দলে যান, ওই ধারাবাহিকতা এখানে রক্ষা করা হচ্ছে না। এখানে বরঞ্চ রিভার্স হয়ে গেছে। জাতীয় স্টুডেন্ট পর্যায়ে আপনি জাহাঙ্গীরনগরের কথা বলি, ধরেন আরিফ সোহেল বলে একজন নেতা আছে, ও তো আমার কাছে পরিচিতই হয়েছে একজন জাতীয় নেতা হিসাবে। ও গণ অভ্যুত্থানের সময় জাতীয় পর্যায়ে কথা বলেছে, টকশোতে অংশ নিয়েছে। এখন ওকে হয়তো আবার জাকসুর জুতায় পা দিয়ে স্টুডেন্ট ভাব করে আমার সাথে কথা বলতে হবে। এটি কিন্তু কঠিন, মেনে নেওয়া কঠিন। আমি সেইটাই বলতেছিলাম। আচ্ছা, শেষ প্রসঙ্গ, মানে এই প্রসঙ্গেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কেউ কেউ বলতেছেন যে এইবারের ডাকসুর ইলেকশন দিয়ে জাতীয় রাজনীতি বা ভোট যদি নাও হয়, জাতীয় মানস গঠনটা অনেকটা বোঝা যাবে। আপনিও কি তাই মনে করেন? আমি আমারটা আগে বলে রাখি, আমি তা মনে করি না। মানে নানা কারণেই মনে করি না। এটা আমি আপনার সাথে আরেকদিন আলোচনা করলে হয়তো এটা বলতে পারবো। আপনার কাছে কি মনে হয় সেটা একটু জানতে চাই। আমিও তা মনে করি না। দেখুন, আমাদের অনেক সময় হয় কি, অ্যাসেসমেন্টের প্রবলেম হয়। আমরা অনেক সময় সারফেস লেভেল সিমটম দিয়ে কোনো কিছুকে অ্যাসেস করে ফেলি। এটি বাংলাদেশের জাতীয় রাজনীতির বা ভবিষ্যৎ রাজনীতির প্রতিচ্ছবি হিসাবে ডাকসু গড়ে উঠবে বা আমাদের সামনে হাজির হবে, এটি অত্যন্ত মানে অতিরিক্ত প্রত্যাশা। এটি তা হবে না। বরং অনেক অনিয়মের ভেতরে, রাজনীতিহীনতার ভেতরে একটি সফল গণ অভ্যুত্থানের পরে কি চরিত্রের ডাকসু আসবে এটা আমরা তখন বুঝতে পারবো। আমি সেদিন মধুর ক্যান্টিনে গিয়েছিলাম এই খোঁজ খবর নিতেই, তখন দেখলাম যে হলগুলোতে শিবিরের যে আধিক্য, এবং তারা কখনো ছাত্রলীগ, কখনো শিবির, কখনো মাঝামাঝি,
তারা হলগুলোতে কিন্তু এই যে ওয়াটার ফিল্টার ইত্যাদি দিয়ে এসে তারা কিন্তু একটা জায়গা করে নিয়েছেন। এখন তার প্রতিচ্ছবি কি ডাকসুর মূল নেতৃত্বে পড়বে কিনা, এবং জামাত শিবিরের মতো একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনের কাতারে চলে আসবে কিনা, এরকমও কিছু নতুনত্বের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেননা 16 বছরে তো আপনি বিএনপিকে ওখানে ঢুকতে দেন নাই, ছাত্রদল দেখা মাত্র তো আপনি তাড়িয়ে দিয়েছেন। শিবির কিন্তু ক্যামোফ্লেজড হয়ে সেখানে ঢুকে গেছিল। আবার গণ অভ্যুত্থানের শক্তি কিন্তু যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তাদের সংগঠন কিন্তু সেরকম স্ট্রং না। কাজেই এবং গত 1 বছরের যত ধরনের দুষ্কর্ম সব মিলিয়ে আমরা দেখার অপেক্ষায়। আমি প্রায় বলে থাকি একটা নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা। ওকে, এটি ঘটতে যাচ্ছে। আপনি বাজি ধরলে কার পক্ষে ধরতেন? ভিপি বলবেন নাকি আশরাফ ভাই? বেটিং করলে না, আমি খুব খুশি হতাম উমামা ফাতেমা বিজয়ী হলে ভিপি হিসাবে। আচ্ছা, কিন্তু আমি সেদিন খুঁজতে গিয়ে দেখলাম নারী নেতৃত্বের ব্যাপারে, ডাকসুর ব্যাপারে, যদিও আমাদের 2জন ভিপি আগে ছিলেন নারী, একজন আমার সরাসরি শিক্ষকও ছিলেন, কিন্তু আমি পাল্লা হয়তো এখনো পর্যন্ত তত শক্ত দেখছি না। আমরা আপনি যেটি বললেন যে আমিও তাই মনে করি, একটা নির্বাচনের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে অনিশ্চয়তা। যে অনিশ্চয়তার আনন্দ থেকে আমরা গত 15-17 বছর একদমই বঞ্চিত ছিলাম। আমার মনে পড়ছে যে আমার শিক্ষক বন্ধু ফাহমিদুল হক একবার বলছিলেন যে সাবধানে 302টা না হয়ে যায়, এমন ভাবে ইলেকশনের রেজাল্ট আসতেছিল। তো আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, এবং আশা ভাই অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেক লম্বা সময় কথা বললাম, অনেক বিষয় নিয়ে কথা বললাম, এবং আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। আপনি আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন। দর্শকদের অনেক ধন্যবাদ, অনেক দর্শক ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ খালেদ। ওকে।